দেখবেন আমাদের সাধারণত আমাদের দুইটা কমিটি প্রয়োজন হয়, একটা টেন্ডার ওপেনিং কমিটি, তাই না? টেন্ডার ওপেনিং কমিটি, আরেকটা কি, একটা হলো টেন্ডার ইভালুয়েশন কমিটি। মানে একটা হলো ওপেনিং কমিটি যারা উন্মুক্তকরণ করবে, এবং একটা কমিটি হলো মূল্যায়ন করবে, যাকে আমরা বলি হলো টেন্ডার ইভালুয়েশন কমিটি। এই কমিটি কিন্তু দেখবেন আপনার ম্যানুয়াল টেন্ডার এবং ইজিপি তে কিন্তু কিছু পার্থক্য আছে। ম্যানুয়াল টেন্ডারের সাথে ইজিপির কিছু পার্থক্য রয়েছে। কিভাবে কনফিগার করতে হয় সেটা আমাদের নেক্সট ট্রেনার দেখাবেন, বাট আমি একটু বেসিকটা নিয়ে একটু আলোচনা করব, ঠিক আছে? আর দেখেন আমরা একটা টেবিল করি, টেবিলে যাই, বললাম ওকে, এটা দিলেই হবে। এখন ধরেন এটা হলো, আমি দিলাম হলো এটা আমি দিলাম হলো কমিটি নেম, আমার কি কি কমিটি থাকবে। আর এটা ধরলাম হলো আমার ম্যানুয়াল টেন্ডার, আর ম্যানুয়াল টেন্ডারে আমার কি কি কিভাবে কমিটি হয়। আর এখন কি শোনা যাচ্ছে? আমার ইন্টারনেটের সমস্যা হওয়ার কারণে আমি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম। জি স্যার, শোনা যাচ্ছে স্যার। ঠিক আছে ঠিক আছে, আমি একটু আবার শুরু করতেছি, হ্যাঁ আবার একটু শুরু করি। ওকে, এখন দেখেন আমাদের আমরা আমরা একটু দেখব আমাদের ম্যানুয়াল টেন্ডারে এবং ইডিপিতে কি কি কমিটি থাকে, সেই কমিটি নিয়ে আমরা একটু দেখব। তারপর আমি একটু ব্যাখ্যা করবো আসলে পার্থক্যগুলো কোথায় কোথায় আসছে, আমাদের সেই জিনিসগুলো আমরা একটু ব্যাখ্যা করব। আমাদের রাজবাড়ী কম্পিউটার অপারেটর, হ্যাঁ, কমিটি কি কি থাকে বললাম, বলুন তো একটু কি কি কমিটি থাকে। হ্যাঁ, আমরা একটু নোট দেখো, আমার লাগবে। হ্যাঁ, একটা হলো টেন্ডার ওপেনিং কমিটি, আমরা একটু হোল্ড করি। স্যার আমাকে একটু রেকর্ড করার পারমিশন দিলে স্যার, আমি রেকর্ড করছি। ওকে, এর এর বাইরে কি কমিটি থাকতে পারে? আমি তো দেখলাম হলো টেন্ডার ওপেনিং কমিটি, ইভালুয়েশন কমিটি, এর বাইরে আর কি কমিটি আছে? আহ্বায়ক কমিটি থাকতে পারে স্যার। হ্যাঁ, কি কমিটি? আজম আজম বলো, আজম আজম বলো। আর কোন কমিটি নেই না? ওকে, আমরা তাহলে দেখি, কেন আপাতত জানার কথা, আমরা কালকেই দেখালাম। না 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 না, অফিসিয়াল কস্ট এস্টিমেট কমিটি আমি কালকে দেখাইছি না আমি আপনাকে, অফিসিয়াল কস্ট এস্টিমেশন কমিটি। ওকে, আর
ওকে, দেখেন একটা থাকে হলো এনলিস্টমেন্ট কমিটি, থাকে না? থাকে। আরেকটা কি থাকে দেখেন তো, আরেকটা থাকলে হলো টেকনিক্যাল সাব কমিটি। সব কি নতুন নতুন মনে হচ্ছে নাকি? ওকে, আরো দুইটা কমিটি দেখেন, স্পেসিফিকেশন কমিটি। আরো কিছু কমিটি করে, সেটা হলো আমরা দেখেন কিন্তু প্রকুরমেন্ট করার পরে সার্ভার একটা কমিটি করে দেয় যে মালামালগুলো ঠিক মতো কিনা হয়েছে কিনা, ঠিক মতো বুঝে নেওয়ার জন্য। কি ওটা বলে রিসিভিং কমিটি। রিসিভিং কমিটি দেখছেন কত কমিটি থাকে। তাহলে এই দুইটার বাইরেও কিন্তু অনেকগুলো কমিটি আমাদেরকে থাকে। এটা সাধারণত বলা হয় গুডস রিসিভিং কমিটি। ওকে, তা দেখেন আমরা তাহলে দেখলাম যে আমার টেন্ডার ওপেনিং কমিটি, ইভালুয়েশন কমিটি হলো আমার কমন। এই দুটো কমিটি আমার লাগবেই একদম। এই দুটো কমিটি ছাড়া আমার হবে না। এর বাইরেও যে কমিটি পিপিআর আছে সেটা আমরা একটু দেখবো। এখন দেখেন ম্যানুয়াল টেন্ডারে ওপেনিং কমিটি কয়জন থাকে আমরা আমি লিখে তারপর দেখবেন। এখানে থাকে 3 জন। ইজিপিতে কয়জন থাকে? 2 জন। এখানে কয়জন থাকে? 5 থেকে 7 জন। এখানে কয়জন থাকে? 3 জন। ম্যানুয়াল টেন্ডার করতে গেলে আমার কমিটি লাগবে হলো 5 থেকে 7 জন। 5 জন নিয়ে করতে পারেন, 6 জন নিয়েও করতে পারেন, 7 জন নিয়েও করতে পারেন। বাট ইজিপিতে কিন্তু আপনার ইজিপি গাইডলাইন যেটা আছে সেখানে বলা আছে আপনি 3 জন দিয়ে কমিটি আপনি করতে পারবেন। এটা এটা আছে পাবেন কোথায়? ইজিপি গাইডলাইনে। ঠিক আছে, অফিশিয়াল কস্ট এস্টিমেট কমিটি কালকে দেখাইছি না, এটা আপনি ম্যানুয়াল করেন আর ইজিপিতে করেন 3 এনলিস্টমেন্ট কমিটি। একটা কমিটি আছে, আমাদের যারা কম্পিউটার অপারেটর বা প্রোগ্রামার আছে তারা বুঝতে পারবেন যে ডিসি স্যারেরা প্রত্যেক অর্থ বছরের শুরুতে দেখবেন যে কিছু কোম্পানিকে এনলিস্ট করে ফেলে যারা সারা বছর মালামাল সরবরাহ করে। কিছু কমিটি করতে পারে, মানে যখন আপনার ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টে মালামাল নেয়, আমরা সাধারণত করি না, অনেক দপ্তর একটা ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট করে কিছু কোম্পানির সাথে। হ্যাঁ, ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট করার আগে তারা একটা এনলিস্টমেন্ট করে, কিছু ভেন্ডরকে বা সাপ্লায়ারকে এনলিস্টমেন্ট করে। 20টা কোম্পানি আছে, 20টা থেকে 5টাকে এনলিস্টমেন্ট করে, সেটা একটা কমিটির মাধ্যমে করে, সেটা 3 জন। এখন দেখেন তো টেকনিক্যাল সাব কমিটি, এটা আপনি পিপিআর এ পাবেন 3 জন। স্পেসিফিকেশন কমিটি, এটা কিন্তু আমরা দেখেন প্রত্যেকটা দরপত্র আপনার কম্পিউটার কিনবেন বা সার্ভার কিনবেন, হোয়াট এভার যাই কিনেন না কেন, একটা কারিগরি মানে স্পেসিফিকেশন কমিটির মাধ্যমে কি করে স্পেক তৈরি করে, তাই না? বাট এটা তৈরি করা হলেও পিপিআর এই ধরনের কোনো কমিটি নাই। বাট এটা কিন্তু পি বা হোপ চাইলে তারা কমিটির মাধ্যমে করে থাকে, এই ধরনের কমিটির মাধ্যমে তারা করে থাকে। মালামাল গ্রহণ কমিটি, এই ধরনের কোনো কমিটি পিপিআর এ নেই। এই ধরনের কোনো কমিটি পিপিআর এ নেই। ঠিক আছে, এখন দেখেন আমার আজকের টার্গেট কোনটা? আজকের টার্গেট হলো এই ইজিপি, মানে আমি তো এটাই দেখবো, তাই না? আমাদের আজকের টার্গেটটা হলো আমাদের ইজিপি তে কিভাবে প্রকুরমেন্টটা হয়, আমরা তো সেটাই দেখবো, তাই না? তো এটা দেখেন আপনার ইজিপি তে যখন আপনার ওপেনিং করতে পারতেছেন আপনি। ওকে, আমি এটা দেওয়ার আগে আমি তো বলি এটা নিয়ে কারো কোনো ই আছে কিনা, কারো কোনো প্রশ্ন আছে কিনা কোনো কমিটি নিয়ে। আমি যে দেখালাম, আমি যে অনেকগুলো কমিটি দেখালাম, কারো কোনো প্রশ্ন আছে কিনা? আসসালামু আলাইকুম স্যার, আমার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ হ্যাঁ, আব্দুর রহমান প্লিজ বলো। স্যার টেন্ডার ওপেনিং কমিটি স্যার, এখানে যে ইজিপি তে যে 2 জন থাকবে স্যার, এখানে 2 জন কে কে থাকবে স্যার? ওকে, হ্যাঁ এটা ভালো কোশ্চেন। ওকে, আর আমি অ্যানসার দিচ্ছি। হ্যাঁ, আর স্যার এটাই ছিল স্যার। এইটাই। আর কারো কোনো কোশ্চেন আছে? ওকে, আমরা তাহলে একটু দেখি নেই। ও একটা কোশ্চেন করলো যে ইজিপিতে যে 2 জন থাকবে, এটা কারা কারা থাকবে। তাহলে আমরা একটু দেখে নেই। দেখেন এখানে বলা আছে যে আপনার সেম পি থেকে থাকবে হলো কয়জন? একজন। মানে এই 2 জনের মধ্যে কারা কারা থাকবে? সেম পি থেকে থাকবে হলো একজন। আর দেখেন আমি যে এই যে ইভালুয়েশন কমিটি করতেছি না 3 জন সদস্য বিশিষ্ট, এখান থেকে একজন এখানে টান দেওয়া হবে। মানে টেন্ডার ইভালুয়েশন কমিটি থেকে থাকবে একজন। এটা খুব ভালো কোশ্চেন করছে। ঠিক আছে, তাহলে এইভাবে করেই এই 2 জনকে গঠন করা হবে। এটা আমাদের নেক্সট টেন্ডার যিনি ক্লাস নেবেন
উনি দেখাবেন এটা কিভাবে কনফিগার করতে হয়। ঠিক আছে আব্দুর রহমান, পরিষ্কার, ক্লিয়ার? থ্যাংক ইউ স্যার, পরিষ্কার স্যার। ওকে, এখন আমরা তাহলে দেখেন, আমরা তাহলে টেন্ডার ওপেনিং কমিটি আমরা বুঝতে পারলাম। এখন আমি একটু দেখি না এই ইভালুয়েশন কমিটি কিভাবে গঠন হতে পারে। ইভালুয়েশন কমিটি সেম পি থেকে 3 জন নিয়ে আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আমরা আমাদের ঢাকাতে এই প্র্যাকটিসটা আমরা করি। আমরা সাধারণত হেড অফিসে সেম পি থেকে 3 জন নিয়ে আমরা করি। বাট আপনি যদি চান যদি কোনো পি চাই, উনি কিন্তু 2:2 মানে 2:1 উনি এইভাবেও করতে পারে যে 2 জন হলো সেম পি, 1 জন হলো আপনার আউটসাইড পি। উনি যদি এইভাবে উনি করতে পারে, এটা ধরলাম আউটসাইড পি। কেউ যদি চাই উনি এইভাবে উনি কমিটি গঠন করতে পারে। এই ধরনের কোনো বাধ্যবাধকতা পিপিআরে নেই, পিপিআর না, আপনার ইজিপি গাইডলাইনে নেই। ওকে, আমি তো বলে রাখি, দেখেন এই ইজিপির কমিটিগুলো কিভাবে হয়। ইজিপির কমিটিগুলো সাধারণত হয় হলো, ওকে প্রথমটা বলি, ম্যানুয়াল টেন্ডারের ক্ষেত্রে কমিটিগুলো হয় হলো পিপিআর এর অনুযায়ী, পিপিআর 2008 অনুযায়ী, তাই না, 8-এর তফসিল 2 অনুযায়ী। আর দেখবেন এই ইজিপির ক্ষেত্রে কমিটিগুলো গঠন করা হয় সাধারণত কিভাবে বলুন তো, ইজিপি গাইডলাইন 2011 অনুযায়ী। পরিষ্কার সবাই? স্যার জি স্যার। ওকে, আমার ওয়ার্ডটা কি হলো, আমি কি যেন করতে গেলাম, ওয়ার্ড বন্ধ হয়ে গেল মনে হয়। একটু হোল্ড করে, হ্যাঁ একটু হোল্ড করে। ওকে, মানে এই কাজটা হলো, আপনারা আরেকটা দেখবেন যে টেকনিক্যাল সাব কমিটি, এটা কখন প্রয়োজন হয়? টেকনিক্যাল সাব কমিটি কারো আইডিয়া? যখন কোনো টেকনিক্যাল বা কারিগরি প্রোডাক্ট কেনার জন্য টেন্ডার আহ্বান করা হয়, তখন বিষয়গুলো টেকনিক্যাল কমিটি করা হয় মেবি। ওকে, ভালো বলছে, কিন্তু আসলে এটা অ্যান্সার না। অ্যান্সারটা আমি দিয়ে দিচ্ছি, আমাদের এটা একটু সংক্ষেপে লিখে নেই। এটা পিপিআর, এটা হলো ইজিপি গাইডলাইন। এটা একটু টেনে নেই। এটাও সেম, এই ম্যানুয়াল টেন্ডারের ক্ষেত্রে কমিটি গঠন করা হয় পিপিআর অনুযায়ী, ইজিপির ক্ষেত্রে কমিটি গঠন করা হয় ইজিপি গাইডলাইন অনুযায়ী। আর অফিসিয়াল কস্ট এস্টিমেট যেটা আছে সেটা সাধারণত ইজিপি গাইডলাইনে কিছু নেই, এটা পিপিআর অনুযায়ী কমিটি গঠন করা হয়। এটা আপনারা কালকে দেখছেন, এটা সেম পি থেকে থাকে হলো কয়জন? 2 জন, আর আউটসাইড পি থেকে থাকে হলো 1 জন। ঠিক আছে, এইভাবে করে এই 3 জন গঠন করা হয়, এই 3 জন গঠন করা হয়। ওকে, এখন দেখেন এনলিস্টমেন্ট কোন কমিটি, এটা সাধারণত আমরা কখনো করি নাই, বাট পিপিআর এ আছে, এটা পিপিআর অনুযায়ী করা হয়। এই টেকনিক্যাল সাব কমিটি আপনারা যে অ্যান্সার দিচ্ছেন এটা হয়নি, অ্যান্সার দেওয়ার জন্য ধন্যবাদ। এটা অ্যান্সারটা হলো, সবাই একটু মনোযোগ সহকারে শুনবেন। এটা অ্যান্সার হলো, যখন টেন্ডার ইভালুয়েশন কমিটি কোনো টেন্ডারের ইভালুয়েশন করবে, মানে অনগোয়িং চলতেছে, তারা কোনো একটা চ্যালেঞ্জ ফেস করলো, দেখলো যে টেকনিক্যাল পার্ট গুলো খুব কমপ্লেক্স, তাদের বোধগম্য হয় না, আরো 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 কোনো এক্সপার্ট এর মতামত দরকার, তখন ওই টেন্ডার ইভালুয়েশন কমিটির চেয়ারপারসন কি করবে? উনি রিকোয়েস্ট করবে, কাকে রিকোয়েস্ট করবে? উনি পি কে রিকোয়েস্ট করবে যে একটা টেকনিক্যাল সাব কমিটি করে দেওয়ার জন্য। তখন পি করবে কি, 3 সদস্য বিশিষ্ট একটা টেকনিক্যাল সাব কমিটি করে দিবে। সেই টেকনিক্যাল সাব কমিটি ওই বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে মতামত দিয়ে তাদের মতামতটা আপলোড করবে। তাই দেখেন একটা ইম্পর্টেন্ট জিনিস হলো যে এইটা সাধারণত লাগে হলো এট দ্য আমি লিখে রাখি, তাহলে দেখেন at the time of evaluation, যখন ইভালুয়েশন চলবে তখন টেকনিক্যাল সাব কমিটি প্রয়োজন হয়। মানে এটা কিন্তু নট নেসেসারি আর নট ইফ রিকোয়ার্ড, আমি তো সংক্ষেপে লিখে রাখি, ইফ যদি প্রয়োজন হয় তাহলে এই টেকনিক্যাল সাব কমিটি লাগবে।
আর স্পেক কমিটি কখন করে? এই যে স্পেসিফিকেশন কমিটিটা, এটা কিন্তু ওটা হলো বিফোর দ্য টেন্ডার, তাই না? আমরা যে কোনো টেন্ডার মানে আহ্বান করার আগেই তো আমাকে স্পেক সব তৈরি করতে হবে বিফোর দ্য টেন্ডার। ঠিক আছে, ঠিক আছে। আর গুডস রিসিভিং কমিটি, এটা আসলে এই ধরনের কোনো কমিটি পিপিআর এ নেই, বাট এটা পি বা হোক বা আপনার কন্ট্রোলিং অথরিটি যদি মনে করে যে কোনো প্রকুরমেন্টের ক্ষেত্রে একটা কমিটির মাধ্যমে যে জিনিসগুলো কিনা হবে বা হচ্ছে সেগুলো কি, সেগুলো উনি কমিটির মাধ্যমে একটা মালামালগুলো গ্রহণ করতে পারে। তো মোটামুটি এটাই ছিল হলো কমিটি, বাট এটা কিন্তু আপনার ওপেন টেন্ডারের ক্ষেত্রে আপনারা দেখবেন, আপনারা কিন্তু যে বাজেট দেওয়া হয়, আপনারা কি টেন্ডার করেন নরমালি? যদি টেন্ডার আমরা বলি সরাসরি কয়ের বাইরে, আপনারা করেন হলো আরএফকিউ, রিকোয়েস্ট ফর কোটেশন। এটার কমিটি কয়জন? খলিলুর, একটা কমিটির মেম্বার কয়জন থাকে এই কমিটির? আজম, আমি কিন্তু বলছিলাম আপনাদের পিপিআর ট্রেনিং এ বলছিলাম এই কমিটির মেম্বার কয়জন থাকে, আরএফকিউ কমিটির মেম্বার কয়জন থাকে? মেম্বার থাকে পাঁচজন না স্যার? এখানে মেম্বার থাকবে হলো 3 জন, এবং দেখবেন যে ওই মানে এখানে কিন্তু একটাই কমিটি থাকবে, আরএফকিউতে থাকবে হলো অনলি 1 কমিটি। এখানে ওপেনিং কোনো কমিটি থাকবে না, অনলি 1 কমিটি। এই একটা কমিটি কি করবে? এই একটা কমিটি ওপেনিং করবে প্লাস ইভালুয়েশন করবে। ক্লিয়ার সবার? ওকে, মোটামুটি আমার কমিটি নিয়ে যে ছোট্ট সেশন ছিল এই পর্যন্তই। আপনারা এখন আপনাদের পালা, আপনারা কোশ্চেন করেন কমিটি নিয়ে, আপনাদের কোনো কনফিউশন আছে কিনা দয়া করে কোশ্চেন করেন। ওকে, মানে এটা, এটা তো আমি, এটা তো সেভ হয়নি। ওকে, এখানে হ্যাঁ হ্যাঁ, টেন্ডার ওপেনিং কমিটিতে মানে ইডিপির ক্ষেত্রে বলি, ইডিপির ক্ষেত্রে এখানে থাকবে হলো সেম পি থেকে থাকবে কয়জন? একজন। আর টিসি, টিসি মানে কি, টেন্ডার ইভালুয়েশন কমিটি থেকে থাকবে হলো কয়জন? একজন। এইভাবে করে 2 জন গঠন করা হবে, এটা হলো ওপেনিং কমিটি গেল। আর ইভালুয়েশন ক্ষেত্রে যাবে হলো আপনার সেম পি থেকে আপনার 3 জন থাকতে পারবে, সেম পি থেকে 3 জন থাকতে পারবে, কোনো সমস্যা নাই। বাট যদি পি মনে করেন না সেম পি থেকে রাখবে না, তাহলে উনি উনি আমি একটু দেই, এইভাবে করতে পারে, সেম পি থেকে থাকবে হলো 2 জন, আউটসাইড পি থেকে থাকবে হলো 1 জন। আপনারা দেখে নেবেন, আমি যদি ভুল করি আমাদের নেক্সট ট্রেনার উনি এগুলো ব্যাখ্যা করবে, উনি এগুলো সরাসরি দেখাবে। ঠিক আছে, এইভাবে করে সাধারণত কমিটিগুলো গঠন করা হয়। ঠিক আছে, আর কোনো প্রশ্ন আছে কিনা কারো? প্লিজ। স্যার মৌলভীবাজার থেকে বলছি স্যার। কে কে কে? মৌলভীবাজার থেকে মাহমুদুর রহমান। হ্যাঁ মাহমুদুর, প্লিজ বলো। স্যার আমরা একটা আরএফকিউ করতেছি স্যার, সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে আর কি স্যার। তো এখানে স্যার কমিটিতে আমরা কাকে কাকে রাখবো স্যার? ডিসি স্যার আছেন, প্রোগ্রামার স্যার আছেন, তৃতীয় পার্সন হিসেবে কাকে রাখতে পারি স্যার আমরা? ওকে, এটা ভালো কোশ্চেন করছে এটা। ওকে, কাকে কাকে রাখবো মানে বেটার হয় কি, দেখেন পিপিআর এ বলা আছে, তফসিল 2 এ বলা আছে, আপনারা আরেকটুর ক্ষেত্রে বেটার হয় চেয়ারপারসন। আপনার ওখানে এটা কে মানে কে কাজটা কে করতেছে, প্রোগ্রামার স্যার নাকি সহকারী প্রোগ্রামার? প্রোগ্রামার স্যার। ওকে, তাহলে তো সমস্যা, প্রোগ্রামার না মানে চেয়ারপারসন সিনিয়র হয়। ওকে, আমি একটু ফরমেশনটা করি। এখানে চেয়ারপারসন থাকে, একজন মেম্বার থাকে, একজন কি থাকে, মেম্বার সেক্রেটারি। মানে বেটার হয় এখানে যেহেতু প্রোগ্রামার আছে, তাহলে উনি থাকবে হলো প্রোগ্রামার, এখানে উনি থাকবে হলো চেয়ারপারসন, এখানে থাকবে হলো একজন এপি, আমাদের এপি ডিওআইসিটি
বাট আউটসাইড পি, আউটসাইড পি মানে আপনার জেলার বাইরের, ঠিক আছে? আপনার Yes, sir. জেলার বাইরে, বাইরে মানে কি, মানে যে কোনো মানে ওই ইয়ের ওই ডিস্ট্রিক্টেরই অন্য কোনো উপজেলা হতে পারবে, কোনো সমস্যা নেই। আর মেম্বার সেক্রেটারি আপনার এখন হলো ওই সদরের এপি, যদি উনি থাকে, আমি জানি না আছে কিনা, আপনারা এইভাবে করে করবেন, কোনো সমস্যা নেই, বাইরে হলেও হবে, ঠিক আছে? ক্লিয়ার? স্যার প্রোগ্রামার স্যার কি সদস্য সচিব হতে পারবেন না এখানে? যে পারবে সাধারণত হয় কি, একটু পার্সন যিনি হয় উনি একটু সিনিয়র হয় আর কি, উনি সচিব হলে কোনো সমস্যা নেই। তাহলে সেক্ষেত্রে যদি আপনি, হ্যাঁ বলেন। স্যার জেলা প্রশাসনের কাউকে এই কমিটির মধ্যে রাখার কোনো প্রয়োজন আছে স্যার? না না, কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে। অথবা আপনারা এই যে মেম্বারকে আপনারা বিসিসির কোনো কেউ নাই, বিসিসির কেউ আছে? বিসিসির বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলে কি ওখানে কেউ আসছে আমাদের? স্যার অতিরিক্ত দায়িত্বে একজন আছেন, উনি অফিসে, উনি সিলেটে বসেন আর কি, এখানে আসেন না, খুব কম আসেন। যদি মনে করেন যে আমাদের মন্ত্রণালয়ের অন্য কোনো কর্মকর্তাকে যে কোনো ইয়েতে আপনারা রাখতে পারেন, বিসিসি হোক, হাইটেক পার্ক হোক, রাখতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে? বুঝতে পারছি Okay. স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে ওকে, দেখেন তো আপনাদের এটা পরিষ্কার কিনা। এটা পরিষ্কার না হলে কিন্তু আপনারা বুঝতে, আপনাকে বিভিন্ন কমিটি আপনারা থাকেন, যেতে হবে, কাজ করতে হবে, এগুলো পরিষ্কার না হলে আপনাদের জন্য ঝামেলা, ঠিক আছে? শান্তিদা কি আসছেন? শান্তিদা আমাদের আমাদের কম্পিউটার অপারেটরের শান্তিদা, আপনাদের ইমেল কলিগটা কেউ কথা বলতেছে না, ফারজানা জি আপনারা স্যার কি আমি আসছেন নাকি? আছি। জি স্যার কে আছি আছেন? আমি। শান্তিদা স্যার হ্যাঁ, আছি। কমিটি নিয়ে বুঝতে পারছেন আপনারা? জি স্যার বুঝতে পেরেছি। ওকে, এটা খুব ভালো, আপনারা সবাই বুঝতে পারছেন। তাহলে আমার ক্লাসটা এই পর্যন্তই। হ্যাঁ, আমার ক্লাসটা এই পর্যন্তই। আমাদের নেক্সট সেশন যিনি নেবেন উনি আমাদের ডকুমেন্ট পার্টটা এবং কমিটিটা কনফিগার করে উনি দেখাবেন আমাদের হাইভ সার্ভারে। আমরা কি কোনো ব্রেক নেব? 5 মিনিটের ব্রেকের প্রয়োজন আছে নাকি একবারে 12:30 ব্রেক নেব? ব্রেক নেওয়া যায় স্যার 5 মিনিট? ব্রেক তো মাত্র শুরু করলাম, এমন এখন ব্রেক না নেই। হ্যাঁ হ্যাঁ, আমরা কন্টিনিউ করি। উনি 1 ঘন্টা পরে 10 মিনিট একটা ব্রেক দিবেন, ঠিক আছে? ওকে, আমি এখন আমি অনুরোধ করছি আমাদের নেক্সট ট্রেনার জনাব জাহাঙ্গীর আলমকে তার স্ক্রিন শেয়ারের মাধ্যমে তার সেশনটি শুরু করার জন্য। জনাব জাহাঙ্গীর আলম। স্যার আজকে যেহেতু সবাই স্যার বাসায় আছে স্যার, স্যার হ্যাঁ 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 হ্যাঁ, বলো বলো। স্যার যেহেতু স্যার বাসায় আছি আজকে স্যার একটু লাঞ্চের সময় একটু অন্তত 20 মিনিট টাইম দিন বা একটু বেশি স্যার। আজকে তো সমাপনী হবে। হ্যাঁ, তো আপনাদের লাঞ্চের পর বাসায় ঝামেলা বেশি স্যার। হ্যাঁ হ্যাঁ, আমরা লাঞ্চের সময় 1 ঘন্টা ব্রেক দিব। ব্রেক নেওয়ার পরে আমরা 2:15 বা আপনার 2:30টার দিকে আমরা একবারে আমরা সমাপনী করব, ঠিক আছে? আর দয়া করে যেহেতু আপনার স্যাররা থাকবে, অবশ্যই কিন্তু কি করবেন, আপনারা সবাই সংযুক্ত থাকবেন সমাপনীতে। ওকে, আমি আমার নেক্সট ট্রেনারকে অনুরোধ করছি তার স্ক্রিন শেয়ারের অনুরোধ করেছেন আর তার সেশনটি শুরু করার জন্য। থ্যাংক ইউ স্যার। ওকে, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। জি শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে। জি, ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো স্যার। আছেন? জি, আলহামদুলিল্লাহ। সো আমরা একটু আগে যে সেশনটা দেখছি সেটা হচ্ছে বেসিক্যালি একটা কমিটি আমরা আমরা ভালো আছি স্যার, আপনি ভালো আছেন স্যার? জি, আলহামদুলিল্লাহ। ওকে, আমি মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আমি বাংলাদেশ রেলওয়ে ইজিবি কনসালটেন্ট এবং জি হ্যালো, বলবেন কিছু? হ্যালো, স্যার জি না স্যার, হয়তো ওই যে ইয়ের কারণে কথা শোনা যাচ্ছে আর কি স্যার। স্যার ওকে, জি ধন্যবাদ। তো আমি হচ্ছে মোহাম্মদ জাহাঙ্গীর আলম, আমি বাংলাদেশ রেলওয়ে ইজিবি কনসালটেন্ট এবং প্রোগ্রামিং কনসালটেন্ট হিসেবে ছিলাম। এর আগে আপনার পুলিশে অনেকদিন কাজ করা হয়েছে। তো বেসিক্যালি আমি সিপিটিউতে ট্রেনিং গুলো দিয়ে থাকি। আপনাদের এই ইজিবির 5 দিন বা 7 দিনের যে ট্রেনিং প্রোগ্রাম গুলো আমাদের থাকে,
পাশাপাশি হচ্ছে টেন্ডারার যে ট্রেনিংটা থাকে সেটা বেসিক্যালি একদিনের থাকে, তো সেটা আমাদের ঢাকা থেকে দেওয়া হয়ে থাকে। তো আমরা আজকে যে সেশনে যে জিনিসগুলো দেখবো সেটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে আপনার কমিটি, অর্থাৎ আমরা একটা টেন্ডার করার সময় কমিটিগুলো কিভাবে কনফিগার করব সিস্টেমে, অর্থাৎ কমিটি যে আমরা যারা মেম্বার, যেটা আমরা দেখলাম যে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার অথবা প্রোগ্রামার, তো বেসিক্যালি এই মেম্বারগুলোকে আমরা সিস্টেমে কিভাবে ইনক্লুড করব এই বিষয়গুলো আমরা দেখব। পাশাপাশি হচ্ছে আমরা একটা টেন্ডার সাকসেসফুলি পাবলিশ করতে গেলে আমাদের আদার কিছু কাজ করতে হয়। যেমন আমরা দেখছিলাম যে আগের সেশনে আমরা কি করেছি, আমরা একটা এপিপি করেছি প্লাস একটা প্যাকেজ করেছি। তো এপিপির আন্ডারে কি করেছিলাম, আমরা বেসিক্যালি অনেকগুলো প্যাকেজ করছিলাম, সেই প্যাকেজগুলো অ্যাপ্রুভ করার পর আমরা বেসিক্যালি কি করছি, একটা টেন্ডার প্রসেসে গেছি। আচ্ছা, আপনারা একটু বলবেন যে আসলে আমরা গত 2 দিনের সেশনে বেসিক্যালি আপনারা কতটুকু শিখছেন? হ্যালো। স্যার আমরা হচ্ছে সিস্টেমের ভিতর থেকে টেন্ডারে এখনো যেতে পারিনি। আমরা হচ্ছে যে কিভাবে একটা এপিপি তৈরি করা যায় এবং কিভাবে এটাতে নতুন প্যাকেজ অ্যাড করা যায়, জি। এই প্রসেসটা শিখেছি। আর কমিটি এবং টেন্ডারিং সম্বন্ধে হালকা ধারণা পেয়েছি আর কি। আচ্ছা, জি ধন্যবাদ, সমস্যা নাই। আচ্ছা আচ্ছা, প্রথমত প্রশ্ন হচ্ছে আসলে ইজিপি কিন্তু নতুন কিছু না। হ্যাঁ, আপনারা যে ম্যানুয়াল টেন্ডার করেন সচরাচর, অর্থাৎ আপনারা যেটা অভ্যস্ত সেটাই হচ্ছে আসলে বেসিক্যালি ইজিপি। বাট ইজিপিতে কি আসছে যে কিছুটা চেঞ্জ আসছে, কারণ আমরা জানি যে আমাদের ম্যানুয়াল টেন্ডার করতে গেলে আমাদের অনেক বাধা বিপত্তির সম্মুখীন হয়, পাশাপাশি আমাদের প্রকুরমেন্টটা অনেক লেন্দি হয় কিছু কিছু ক্ষেত্রে, যেমন আমরা উপযুক্ত মেম্বারদের সাপোর্ট পাই না। তো এই প্রবলেমগুলো থেকে বের আসার জন্য কিন্তু আসলে ইজিপি আসছে। এবং আরো সমস্যা হচ্ছে কি, যে দেখেন আপনারা যে টেন্ডার করেন আপনাদের প্রত্যেকের অর্গানাইজেশনের জন্য কিন্তু আলাদা আলাদা কন্টেন্ট থাকে, তাই না, অর্থাৎ আলাদা আলাদা ডায়াগ্রাম থাকে। তো এই সবাইকে বেসিক্যালি একটা প্ল্যাটফর্মে আনার জন্যই কিন্তু আসলে ইজিপি। তো সেই সেন্স থেকে আসলে ইজিপি আমাদের যেহেতু বলা আছে আপনাদের করতে হবে, এখন ম্যানুয়াল টেন্ডারের ক্ষেত্রে হোক আর আপনি অনলাইন টেন্ডারই করেন, অর্থাৎ যে কাজই করেন আপনাকে অন্ততপক্ষে কি করতে হবে, আমাদের এপিপি অর্থাৎ আমাদের অ্যানুয়াল প্রকুরমেন্ট যে প্ল্যানটা আছে বছরে, সেটা অবশ্যই ইজিপিতে পাবলিশ করতে হবে। সেটা আপনি ম্যানুয়াল করেন আর ইজিপি করেন। তো আমরা কমিটিতে সরাসরি যাব। তো যাওয়ার আগে আমি যে জিনিসটা জানতে চাচ্ছি, দেখেন আমাদের ম্যানুয়াল যে ডায়াগ্রামটা ছিল সেটা ছিল কি, আমরা প্রথমত কি করেছিলাম, আমরা জানি যে আমাদের বছরের শুরুতে বেসিক্যালি কি করতে হয়, একটা অ্যানুয়াল প্রকুরমেন্ট প্ল্যান করতে হয়। সেই প্ল্যানের উপর কি করতে হয়, আমাদের আমাদের অর্গানাইজেশনের চাহিদা অনুসারে আমাদের প্যাকেজগুলোকে ইনসার্ট করতে হয়। তো ইজিপির ক্ষেত্রে এসে এখানে আপনারা কিছুটা চেঞ্জ পেয়েছেন। চেঞ্জটা কি, আমরা জানি যে আমাদের ম্যানুয়াল প্রকুরমেন্টে কি ছিল, একটা প্যাকেজের আন্ডারে অনেকগুলো আমরা লট নিতে পারছি। ইজিপিতে এই অপশনটা নাই, কারণ ইজিপিতে বলা হয়েছে যে আসলে সিঙ্গেল প্যাকেজ লট, অর্থাৎ আমরা একটা প্যাকেজে একটা করে লট নিতে পারবো। তো আমরা সেই প্যাকেজগুলা সাকসেসফুলি তৈরি করার পর আমরা কি করেছিলাম, আমরা আমাদের ফিনান্সিয়াল যেটা বলা আছে সেই পাওয়ার অনুসারে আমরা কি করেছিলাম, আইদার এটা অথরাইজ অফিসার অথবা হেড অফ দা আমাদের যে প্রকুরিং এন্টিটি আছে তার কাছ থেকে আমরা বেসিক্যালি সেই প্যাকেজগুলো অনুমোদন নিয়েছিলাম। এই কাজটুকু আমরা করেছিলাম কিনা? জি স্যার, এতটুকু পর্যন্ত আমরা করেছিলাম। আচ্ছা, জি ধন্যবাদ। তো প্যাকেজগুলো অনুমোদন নেওয়ার পর দেখেন আমরা কি করেছিলাম, আমরা প্যাকেজগুলোকে আবার ইজিপি সাইটে পাবলিশ করেছিলাম। যেহেতু এটা প্রকুরমেন্টের ক্ষেত্রে বলা ছিল যে আপনারা একটা অর্থ বছরে যে পরিমাণ কাজ করতে চাচ্ছেন সেটা অবশ্যই কি করতে হবে, আপনাদের ম্যানুয়াল প্রকুরমেন্ট যদি হয় সেটা আপনাদের অর্গানাইজেশনের বুলেটিন বোর্ড বা নোটিশ বোর্ড যদি থাকে সেক্ষেত্রে সেটা আপনাকে পাবলিশ করতে হবে। তো সেই সেন্সে ইজিপিতে বলা হয় আপনাকে ইজিপিতেও পাবলিশ করতে হবে, কারণ এই অ্যানুয়াল প্রকুরমেন্ট প্ল্যানগুলো বাইরে থেকে টেন্ডাররা দেখতে পাবে, অর্থাৎ সাধারণ একজন জনগণ বা একজন টেন্ডারার বা কন্ট্রাক্টর বলি আমরা, সেক্ষেত্রে তারা কি করতে পারবে, বছরের শুরুতে আপনার সেই অর্গানাইজেশনে বলতে বোঝাচ্ছি আপনার সেই প্রকুরিং এন্টিটি অফিসের প্ল্যানগুলো তারা বাইরে থেকে দেখতে পারবে। তো আমরা যখন এই প্যাকেজগুলো অনুমোদন পেয়েছিলাম তারপরে কিন্তু আমরা বেসিক্যালি ওই প্যাকেজে ইন্ডিভিজুয়াল প্যাকেজে আমরা কি করছিলাম, টেন্ডার প্রসেসে গেছিলাম। তো টেন্ডার প্রসেসিং এ যাওয়ার আগে আমাদের কিছু জিনিস আগে থেকে মেনটেন করতে হয়, যেটা এর আগে আমরা দেখলাম একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে কমিটি। কারণ আমাকে টেন্ডারে যাওয়ার আগে সিদ্ধান্ত নিতে হবে যে আসলে এই টেন্ডারে কে কে কমিটিতে থাকবে। যেমন আপনি টেন্ডার করে ফেললেন, কমিটি দিয়ে ফেললেন কাউকে, বাট পরবর্তীতে দেখা যাচ্ছে কি সেই কমিটি মেম্বার আর কাজ করতে চাচ্ছে না বা উনি আর নাই, তাহলে ফিউচারে কি হবে, আপনার প্রবলেম তৈরি হবে না? হ্যালো। তো এই ক্ষেত্রে কিন্তু তখন আপনাদের সমস্যা, অর্থাৎ একটা কমিটি ফর্ম হয়ে গেলে এই কমিটিগুলো কিন্তু আর চেঞ্জ করা যায় না ওই টেন্ডারের ক্ষেত্রে, বুঝতে পারতেছি। বাট কি হতে পারে, যে অফিসার আছে সেই অফিসার ট্রান্সফার হতে পারে নির্দিষ্ট টাইমের জন্য, বাট যে ডেজিগনেশনে যে যাকে নেওয়া হয়েছিল
সেই পজিশন কিন্তু ওই টেন্ডারের জন্য ফিক্সড। আমরা কি বিষয়টা বুঝতে পারছি? স্যার জি স্যার। হ্যাঁ, ওকে, ধন্যবাদ। কমিটি টেন্ডার করার আগে আমাদের যেটা মেনটেন করতে হবে যে আসলে আমাদের মেম্বার যারা আছে অ্যাভেলেবল তাদের সাথে আমাদেরকে আইদার ফোনে অথবা সরাসরি কথা বলে জেনে নিতে হবে যে তারা আমার এই টেন্ডারে কাজ করতে আগ্রহী কিনা। যদি আগ্রহী থাকে দেন আমি তাকে ফাইনালি তাকে ওই টেন্ডারে নিব। আচ্ছা, দ্বিতীয়ত হচ্ছে কি, আমরা জানি যে আমাদের টেন্ডারে যাওয়ার আগে আমাদের অফিসিয়াল কস্ট এস্টিমেট যেটা থাকে সেটা অবশ্যই কি থাকতে হবে, অনুমোদন থাকতে হবে, তাই না? কারণ আমরা জানি যে আমাদের এই অফিসিয়াল কস্ট এস্টিমেটটা টেন্ডারে কি করতে হয়, পাবলিশ করতে হয়, এবং সেটা কি প্রকুরিং এন্টিটির কাছেই থাকে। তো এই জিনিসগুলা আমাদের অবশ্যই আগে থেকে ডিসিশন নিতে হবে যে আসলে আমাদের এই টেন্ডারে করতে হবে, আমাদের কমিটিতে কে কে থাকবে, প্লাস এই টেন্ডারের এক্সপেক্ট কি হবে, এই টেন্ডারটা নোটিশ অর্থাৎ আমরা যে টেন্ডারটা পাবলিশ করতে যাচ্ছি সেটা আমার অ্যাডভার্টাইজমেন্টে যাওয়ার জন্য কতদিন টাইম ফ্রেম গুলো লাগবে, এই জিনিসগুলো আমাকে আগে থেকে ফাইনাল করে নিতে হবে। দেন আমি সাকসেসফুলি টেন্ডারে কাজ করতে পারবো। তো আমরা গতকাল টেন্ডার নোটিশটা সম্পর্কে ভালো মোটামুটি একটা আইডিয়া পেয়েছিলাম, তাই না? অর্থাৎ একটা টেন্ডারের পূর্ব শর্ত হচ্ছে কি একটা নোটিশ করা। তো এই নোটিশটা আমরা সাকসেসফুলি তৈরি করেছিলাম। তো আমরা বেসিক্যালি ওই টেন্ডারটায় যাচ্ছি। তো আমরা জানি যে আমাদের ইজিবি সাইটে কাজ করতে হলে আমাদের ঠিকানাটা হচ্ছে কি eprocure.gov.bd, বাট যেহেতু আমরা ট্রেনিং সেশনে আছি এজন্য আমরা ট্রেনিং সাইটে আছি, যেটা হচ্ছে আমাদের training.eprocure.gov.bd। তো আমাদের এটা হচ্ছে মূল ওয়েবসাইট। আমরা কি দেখতে পাচ্ছি ওয়েবসাইটটা? জি। তো আমরা গতকাল আমাদের টেন্ডার নোটিশটা কে তৈরি করেছিল? দেখা যায় স্যার, দেখা যায়। না না, আমি ওটা জানতে চাচ্ছি না, আমি জানতে চাচ্ছি আসলে প্রকুরমেন্টে টেন্ডার নোটিশ কে তৈরি করে? স্যার পিই স্যার। হ্যাঁ জি, ধন্যবাদ। দেখেন আমাদের কিন্তু এই জিনিসগুলো ক্লিয়ার থাকতে হবে। হ্যাঁ, আপনি যখন অ্যাজ এ পি হিসেবে কাজ করতেছেন অনেক সময় কি হয় যে আপনার অফিসের মেম্বারের শর্টের কারণে কি হয় যে আপনাকে কমিটিতেও প্লে রোল করতে হয় অনেক সময়, কারণ এটা সচরাচরই থাকে, কারণ আমাদের ওই পরিমাণ ক্যাপেবল আসলে অফিসার পাওয়া যায় না। তো সেই ক্ষেত্রে কি হয়, একজন পি কে ওপেনিং কমিটিতে থাকতে হয়, ইভ্যালুয়েশন কমিটিতে থাকতে হয়। তাহলে এই ক্ষেত্রে আপনাকে যেটা মনে রাখতে হবে যে আসলে আপনি এই টেন্ডারটার এখন কোন স্টেজে কাজ করতেছেন, আপনি কমিটি মেম্বার হিসেবে কাজ করতেছেন অথবা প্রকুরিং এজেন্ট হিসেবে কাজ করতেছেন, কারণ সিস্টেমটা কিন্তু আপনাকে প্যারালালি নিয়ে যাবে। যেমন অনেক সময় কি হবে যে আমার অনুমোদনের প্রয়োজন হবে, তখন অনুমোদনের জন্য কে পাঠাবে, বেসিক্যালি প্রকুরিং এন্টিটি পাঠাবে। তো এই জিনিসগুলো দেখেন আমাকে খেয়াল রাখতে হবে। তো আমি যখন অনুমোদনের জন্য কোনো কিছু করব তখন কিন্তু অবশ্যই এটা প্রকুরিং এন্টিটিকেই করতে হবে, কারণ বেসিক্যালি হচ্ছে কি প্রকুরিং এন্টিটির ফিনান্সিয়াল এবং অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার থাকে, তো উনি এই ডিসিশনগুলো দিবে। এবং যদি উনি যখন ওপেনিং কমিটি হিসেবে কাজ করবেন তখন কিন্তু তাকে ওপেনিং হিসাবেই সিস্টেমে ঢুকতে হবে, তাহলে ইজিবি সিস্টেমে তার সামনে সেই অপশনগুলো আসবে। তো অর্থাৎ আপনি যখন যে রোলে কাজ করবেন আপনার কাছে ওই অপশনগুলোই কিন্তু সিস্টেম থেকে আসবে। তাহলে আমরা সিস্টেমে বেসিক্যালি কে লগ ইন করেছিল, পি। তাহলে আমরা পির আইডিতে যাচ্ছি, আমাদের পির যেটা আইডি ছিল সেই আইডি দিলাম আমরা, এরপর হচ্ছে তার পাসওয়ার্ড, তারপর আমরা লগ ইন করতেছি। তো আমরা এই ড্যাশবোর্ডটা গতকাল অলরেডি দেখছি। তো আমরা জানি যে আমাদের কাজের সুবিধার জন্য প্রথমত আমাদের ইনবক্সে আমাদের কাজের নেচার গুলো বলে দেওয়া থাকে, অর্থাৎ আমি কি কি কাজ করেছি অলরেডি সেই মেসেজগুলো আমি সিস্টেম থেকে ইনবক্সে পেয়ে যাই। পাশাপাশি আপনাদের যদি মোবাইল নাম্বার দেওয়া থাকে সেই মোবাইল নাম্বারে কিন্তু সিস্টেম থেকে অটোমেটিক নোটিফিকেশন গুলো যায়। অর্থাৎ আমাদের যে প্রিফারেন্সটা সেট করা আছে সিস্টেম থেকে, আপনি যদি ইমেল অ্যালার্ট দিয়ে রাখেন তাহলে আপনি ইমেলে অ্যালার্ট গুলো পাবেন, পাশাপাশি যদি আপনি মোবাইল নাম্বার দিয়ে রাখেন সেই মোবাইলেও অ্যালার্ট গুলো পেয়ে যাবেন সিস্টেম থেকে। আচ্ছা, তো আমরা কোথায় ছিলাম দেখেন, আমরা গতকালকে তাহলে এপিপি কমপ্লিট করছি। আমরা এখন বেসিক্যালি কি করব, ওই টেন্ডারটার কমিটি করব। তাহলে আমরা কোথায় যাব, টেন্ডার। তো দেখেন আমি কিন্তু অলরেডি কি করেছি, গতকাল টেন্ডার তৈরি করে ফেলছি, তাই না? তাহলে আমরা তার নতুন করে আর ক্রিয়েট করতে পারবো না, কারণ এই অপশনটা শুধুমাত্র একবারই তৈরি করা যায়। তাহলে আমরা কোথায় যাব, মাই টেন্ডারে। তো যাওয়ার পর আমরা যখন সিস্টেমে কাজ করব সবসময় খেয়াল রাখবো যেটা কি, যে আমাদের অপশনটা অর্থাৎ পেজটা আরো আছে নিচের দিকে, তাই না? সো আমাদের খেয়াল রাখতে হবে যে নিচের দিকে আরো কিছু আছে কিনা। তো আমরা টেন্ডারে যাওয়ার জন্য দেখেন আমরা যখন এপিপি তে কাজ করেছিলাম তখন কিন্তু আমরা কি করেছিলাম, এপিপিটাকে খুঁজে বের করেছিলাম একইভাবে এপিপি থেকে মাই এপিপি। তাহলে আমরা এখন যেহেতু টেন্ডার খুঁজে বের করব তাহলে টেন্ডার থেকে মাই টেন্ডার যার পর আপনারা ইচ্ছা হলে কি নিচের দিকেও পাবেন, বছরের শুরুর দিকে হলে আপনি ইজিলি নিচের দিকে পেয়ে যাবেন, কিন্তু যখন আপনি একটা অর্থ বছরে অনেকগুলো টেন্ডার করে ফেলবেন তখন কিন্তু আপনার সেই কাঙ্ক্ষিত টেন্ডারটা খুঁজে বের করতে হবে। তো সেই জন্য আমরা কি করব, সচরাচর আমাদের যে টেন্ডারটায় কাজ করতে চাচ্ছি সেই টেন্ডার প্রপোজাল আইডিটা দিব।
বাকি যে প্যারামিটার আছে সেই প্যারামিটার গুলো হচ্ছে আপনার সার্চটাকে আরো অ্যাকুরেট করার জন্য। তো যেহেতু আমরা সরাসরি ওই টেন্ডারটার আইডিটাই জানি, সো আমরা সেই আইডিটাই দিচ্ছি। সো আমাদের গতকালে টেন্ডার আইডিটা ছিল 68476। দেওয়ার পর আমরা কি করব, সার্চ করব। তো সার্চ করলে দেখেন আমার প্রথমত কি দেখাচ্ছে, কোনো কিছু আমি দেখতে পাচ্ছি না, বাট আমি যদি পেজটা একটু নিচের দিকে নামাই, স্ক্রল করি, তাহলে আমি দেখতে পাচ্ছি আমার কাঙ্ক্ষিত টেন্ডারটা চলে আসছে। তো এখানে আসার পরে আমি দেখতেছি যে নিচের দিকে আমার বেশ কিছু ট্যাব আছে, যেমন আছে কি আন্ডার প্রিপারেশন, লাইভ, প্রসেসিং, আর্কাইভ এবং হচ্ছে ক্যান্সেল। তো এই ট্যাবগুলো সম্পর্কে আমরা গতকাল কিছু জানছি যে আসলে এই ট্যাবগুলো কখন কোথায় থাকবে। আচ্ছা না স্যার জানেননি। আচ্ছা, সমস্যা নাই। খেয়াল করেন, আমরা একটা টেন্ডারে, আমি একটু আগে বললাম যে আমরা বিভিন্ন স্টেজে কাজ করি। যখন আপনি একটা টেন্ডার প্রিপারেশন করবেন, অর্থাৎ পাবলিশের আগে আপনি টেন্ডারটা সাকসেসফুলি সমস্ত কাজ কমপ্লিট করে কি করতে হয়, আপনাকে ইজিবি সাইটে পাবলিশ করতে হয়। তো পাবলিশ করতেছেন মানে কি, একটা অবশ্যই ডেট টাইম দিয়ে পাবলিশ করতেছেন। তাহলে ওই ডেট টাইম, অর্থাৎ আপনি যে টাইমটা দিয়েছেন, সাপোজ আমার এখন সার্ভার টাইম হচ্ছে 11:45। খেয়াল করেন ইজিবির কিন্তু নিজস্ব ডেট টাইম আছে। হ্যাঁ, উপরের দিকে যদি যান তাহলে কিন্তু আপনি ডেট টাইম দেখতে পাবেন। অনেক সময় আপনার কম্পিউটারের টাইম ঠিক থাকে না, তো সেক্ষেত্রে ইজিবি কি করে, তার নিজস্ব টাইমে চলে। তাহলে আমার ইজিবির যে ডেট টাইম বলে দেওয়া আছে, সেই ডেট টাইম অনুসারে সাপোজ আমি 11:30 বাজে আমি 11:31 টেন্ডারটা পাবলিশ করেছি, তাহলে কি হবে, আমার 11:31 টেন্ডারটা লাইভে চলে যাবে। তার মানে আপনার এই পাবলিশের টাইমের আগ পর্যন্ত আপনার টেন্ডারটা হচ্ছে প্রিপারেশন স্টেজ, যেটাকে আমরা বলি বেসিক্যালি হচ্ছে আন্ডার প্রিপারেশন। আন্ডার প্রিপারেশন মানে কেন, আপনার কাছে আসলে আসে, এজন্য বেসিক্যালি এটাকে বলা হচ্ছে আন্ডার প্রিপারেশন। এরপর আমি যেটা বললাম যে হচ্ছে 11:30, সাপোজ 11:31 বাজে, তাহলে টেন্ডারটা এখন কোথায় থাকবে, আমার লাইভে থাকবে স্যার। জি অবশ্যই। তাহলে আমার টেন্ডারটা তখন কিন্তু আমি আন্ডার প্রিপারেশনে পাবো না, তাহলে আমার তখন টেন্ডারটা লাইভে চলে আসবে। এরপর যখন আমার টেন্ডারটার ক্লোজিং টাইম, অর্থাৎ আমার নোটিশের যে ক্লোজিং টাইম আমি দিয়ে রাখছিলাম, যেমন আমি এখানে দিয়ে রাখছি, দেখেন কি 18 জুলাই 2021 11:30, তাহলে আমার সিস্টেমে যখন এই 18 জুলাই 11:31 বাজবে, তখন কিন্তু টেন্ডারটা আমার চলে যাবে হচ্ছে কোথায়, প্রসেসিং এ। অর্থাৎ ক্লোজিং টাইমের আগে আমি যে এই পাবলিশন টাইমটা রাখছি 14 দিন, 21 দিন বা 28 দিন, এই 28 দিন পরে আমার টেন্ডারটা চলে যাবে হচ্ছে প্রসেসিং টাইম। অর্থাৎ আপনি যখন টেন্ডারটার ওপেনিং শুরু করে ফেলবেন, আপনি শুরু করেন না করেন, সিস্টেম কি করবে, ওই টাইম ফ্রেম অনুসারে অটোমেটিক আপনার টেন্ডারটা প্রসেসিং এ চলে যাবে। তাহলে প্রসেসিং এ যাওয়ার পর এই টেন্ডারটা প্রসেসিং এ কতক্ষণ থাকবে, কতক্ষণ, যতক্ষণ পর্যন্ত আপনি এই টেন্ডারটার এগ্রিমেন্ট কমপ্লিট না করতেছেন। এগ্রিমেন্ট বলতে বোঝাচ্ছি, আপনি কি করবেন, প্রসেসিং এ যাওয়ার পর টেন্ডারটা ওপেন করবেন, এরপর রিভ্যালুয়েশন করবেন, এরপর কি করবেন, একটা নির্দিষ্ট টাইমে টেন্ডারটা অ্যাপ্রুভাল নেওয়ার পর তাকে নোটিফিকেশন অফ অ্যাওয়ার্ড দিবেন, তাই না? জি স্যার। জি। তো এই অ্যাওয়ার্ড দেওয়ার পর আমরা কি করব, সেই কাঙ্ক্ষিত টেন্ডারের সাথে হচ্ছে এগ্রিমেন্ট করব, অর্থাৎ কন্ট্রাক্ট অ্যাওয়ার্ডের ঘোষণা করব। তাহলে এই কন্ট্রাক্ট অ্যাওয়ার্ডের যখন ঘোষণা হয়ে যাবে, তখন আপনার এই টেন্ডারটা চলে যাবে হচ্ছে বেসিক্যালি আর্কাইভ ট্যাব। এবং এই কন্ট্রাক্ট অ্যাওয়ার্ডের আগে যে কোনো টাইমে যদি আপনার টেন্ডারটা ক্যান্সেল হয়, আচ্ছা আপনারা তো অনেকে ম্যানুয়াল প্রকিউরমেন্ট করেছেন, বলতে পারবেন যে ক্যান্সেল কোন কোন ক্ষেত্রে হতে পারে একটা টেন্ডার? আচ্ছা, আমি মানে কন্ডিশনটা জানতে চাচ্ছি যে আসলে কোন স্টেজে টেন্ডারটা ক্যান্সেল হতে পারে। জি আসলে হ্যাঁ হ্যাঁ, সমস্যা নাই, যে শেয়ার করেন, সমস্যা নাই। আসলে আমরা এখানে আপনারা যারা কাজ করতেছেন মোটামুটি সবাই নতুন আছেন ইজিবিতে, তাই না? সমস্যা নাই, আপনারা শেয়ার করলে আসলে ইনফরমেশনটা আমাদের বের হবে, যেহেতু আপনারা কাজ করবেন সিস্টেমে। সো দেখেন এই ক্যান্সেলটা বিভিন্ন ক্ষেত্রে হতে পারে। হ্যাঁ, যেমন এরকম হতে পারে, আগে যেটা ছিল যে আপনার সাপোজ অফিসিয়াল কল সিস্টেমে আপনার ভুল এন্ট্রি হয়ে গেছে, আপনি টেন্ডারটা পাবলিশ করে ফেলছেন, হতে পারে না? হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে আপনার তাহলে কি উপায়টা কি, আপনি কি ওই টেন্ডার নিয়ে কাজ করতে পারবেন? যেহেতু আপনার অফিসিয়াল কল সিস্টেমটাই ভুল হয়ে গেছে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার টেন্ডার ক্যান্সেলেশন ছাড়া কোনো উপায় নাই। তাহলে ক্যান্সেলেশন কখন করতে পারবেন, দেখেন আপনি টেন্ডার ওপেন করার আগে, ক্লিয়ার, আপনি যখন টেন্ডারটা পাবলিশ করছেন, এই পাবলিশ স্টেজে একটা টেন্ডার ক্যান্সেল হতে পারে এবং এটার পাওয়ার পিকে দেওয়া আছে। আমরা যখন সিস্টেমে কাজ করব, নোটিশের দিকে আমরা বেসিক্যালি এই ইনফরমেশনটা দেখতে পাই যে পি হ্যাজ টু রাইট টু ক্যান্সেল দ্য টেন্ডার এনি টাইম, অর্থাৎ পির এই রাইটটা দেওয়া আছে সিস্টেমে, পি যে কোনো সময় তার নিজের টেন্ডারটা সে ক্যান্সেল করতে পারে। আচ্ছা, তাহলে ক্যান্সেল কখন করতে পারে পি,
আমরা বললাম একটা স্টেজে, সেটা হচ্ছে কি Opening এর ওপেনিং আগে, এর স্যার। আগে, তাই না? অর্থাৎ ওপেন হওয়ার আগে আমরা টেন্ডারটা ক্যান্সেল করতে পারি। এটা একটা অপশন। আরেকটা অপশন কি হতে পারে? আরেকটা হতে পারে, দেখেন আপনি যে উপযুক্ত টেন্ডারার চাচ্ছিলেন আপনার স্পেসিফিকেশন অনুসারে, সেই উপযুক্ত টেন্ডারার আপনি খুঁজে পাননি। অর্থাৎ কি, সবাই টেকনিক্যালি নন রেসপন্সিভ। এটা হতে পারে না? স্যার জি স্যার, এরকম হতে পারে। আচ্ছা, তাহলে এই ক্ষেত্রে একটা ক্যান্সেল হতে পারে। আচ্ছা, আর কি হতে পারে? আবার কি হতে পারে যে আপনার টেন্ডারটা রিটেন্ডার করা লাগতে পারে, তাই না? যে আপনি যে এস্টিমেট দিয়েছেন, সাপোজ কোন টেন্ডারার কি করেছে, ওই এস্টিমেটের অনেক বিলো অথবা অনেক হাই, হ্যাঁ, আপনি যেটা ধরতেছেন যে আসলে টেন্ডারটা কি না, সচ্ছল না, হ্যাঁ, অর্থাৎ ফ্রন্ট লোডিং এর সে কোনো একটা সুযোগ নিতে চাচ্ছে। অর্থাৎ আপনি যে এস্টিমেটটা করেছেন সেই এস্টিমেটের 50% বা 40% অ্যাবভ সে পার্টিসিপেট করছে, তাহলে সেক্ষেত্রে কি আপনি তাকে নিতে বাধ্য? জি না স্যার, হ্যাঁ, এই ক্ষেত্রে কন্ডিশন কিন্তু ফিল আপনি আপ না নিতে করলে তো বাধ্য আমি না। নিতে বাধ্য না। জি স্যার। হ্যাঁ, বাধ্য না। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আপনার টেন্ডারটা ক্যান্সেল হতে পারে। তাহলে দেখেন আমার টেন্ডারটা বিভিন্ন স্টেজে ক্যান্সেল হতে পারে। আচ্ছা, এই ক্যান্সেলেশন স্টেজে কিন্তু আমাকে খেয়াল রাখতে হবে। দেখেন, আমি যখন টেন্ডার ওপেনিং এর আগে ক্যান্সেল করব, আপনারা লিখে রাখতে পারেন, এই ওপেনিং এর আগে ক্যান্সেল করতে গেলে আপনার টেন্ডারটার যে অ্যাপ্রুভিং অথরিটি, দ্যাট মিনস হচ্ছে আপনার টেন্ডারটা যিনি অ্যাপ্রুভ করবে। দেখেন, আপনি যখন প্রথমে টেন্ডার করেন, আপনি কিন্তু ক্লিয়ার করে ফেলছেন যে আপনার এই কন্ট্রাক্ট অ্যাপ্রুভিং অথরিটিটা কে অ্যাপ্রুভ করবে, অ্যাজ পার ডেলিগেশন অফ ফিনান্সিয়াল পাওয়ার অনুসারে, তাই না? অর্থাৎ তারা যখন কোটেড অ্যামাউন্ট করবে, সে অনুসারে আপনার এই টেন্ডারটা কে অ্যাপ্রুভ করবে। অথবা আপনি কমিটি কার কাছ থেকে অনুমোদন নিচ্ছেন, নোটিশ কার কাছ থেকে অনুমোদন নেবেন, বা ডকুমেন্ট কার কাছ থেকে অনুমোদন নেবেন, এগুলো কে অনুমোদন দেয়? বেসিক্যালি আপনার অ্যাপ্রুভিং অথরিটি, তাই না? জি স্যার। হ্যাঁ, তাহলে এই অ্যাপ্রুভিং অথরিটির কাছ থেকে আমি কি করতে পারি, আমার টেন্ডারটা ক্যান্সেল করে নিতে পারি। কখন? ওপেনিং এর আগ পর্যন্ত। ক্লিয়ার? বাট যদি টেন্ডারটা আমার ওপেনিং হয়ে যায়, তাহলে কিন্তু আমি আর টেন্ডারটা ক্যান্সেল করতে পারবো না। তাহলে আমাকে তখন কি করতে হবে? ওই যে আমি যেটা বললাম, তাহলে তো তখন ক্যান্সেল হতে পারে কিভাবে? যদি টেকনিক্যালি নন রেসপন্সিভ হয় সবাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু টেন্ডারটা আবার ক্যান্সেল হতে পারে। তাহলে রেসপন্সিভ হলে কি হবে? সেক্ষেত্রে কিন্তু সরাসরি আপনার হেড অফ দ্য প্রোকিউরিং এন্টিটির কাছ থেকে আপনাকে ক্যান্সেল নিতে হবে। খেয়াল করেন ভালো করে, কোন কোন ক্ষেত্রে আপনার দেখেন হেড অফ দ্য প্রোকিউরিং এন্টিটি যাচ্ছে। আপনার যখন টেকনিক্যালি নন রেসপন্সিভ সবাই, তখন কিন্তু সিস্টেম ফোর্সলি আপনাকে বলবে যে আপনাকে এই ক্যান্সেলেশনের জন্য হোপের কাছে পাঠাতে হবে। তার আগে কিন্তু আপনি অ্যাপ্রুভিং অথরিটি আপনার যে ছিল, সাপোজ অথরাইজ অফিসার বা আপনাদের হায়ার অথরিটি যে ছিল আপনার অফিসের ইমিডিয়েট, তার কাছ থেকে কিন্তু আপনি কি করতে পারতেছিলেন? টেন্ডারটা ক্যান্সেল করে নিতে পারতেছিলেন। বাট যদি আমার টেকনিক্যালি নন রেসপন্সিভ হয়, তাহলে কিন্তু আমার তখন হেড অফ দ্য প্রোকিউরিং এন্টিটির কাছ থেকে ক্যান্সেলটা নিতে হবে। আচ্ছা, হেড অফ দ্য প্রোকিউরিং এন্টিটির কাছে আর কোন স্টেজে নিতে হবে? দেখেন, আরেকটা স্টেজে আমাদের হেড অফ দ্য প্রোকিউরিং এন্টিটির কাছে যেতে হয়, সেটা হচ্ছে কি, যদি আমার যে টাইমটা দেওয়া ছিল ওপেনিং এর নির্দিষ্ট টাইম, সেই নির্দিষ্ট টাইমে যদি আমি ওপেনিংটা না করতে পারি। আচ্ছা, একটু বলবেন যে আসলে আমাদের ওপেনিং টাইম কতক্ষণ থাকে? আপনারা তো ম্যানুয়াল টেন্ডার করেন। হ্যালো? 24 ঘন্টার মধ্যে। বেসিক্যালি 24 ঘন্টা। 24 ঘন্টা না, এটা প্রকুরমেন্টে আসলে বলা ছিল হচ্ছে কি, সমস্যা নাই, সেটা হচ্ছে কি, আপনাকে উইথিন 1 আওয়ার মধ্যে ওপেনিংটা শুরু করতে হবে। হ্যাঁ, পিপিআর কিন্তু বলা নেই আপনাকে শেষ করতে হবে, আপনাকে বলে দেওয়া আছে শুরু করতে হবে। অর্থাৎ আমরা যে নোটিশের ডেট টাইমটা দিয়েছি, সেই ডেট টাইমের মধ্যে আমাদের কি করতে হবে? সিস্টেমে ওপেনিংটা ডিক্লেয়ার করতে হবে। অর্থাৎ সেটা মেম্বার হোক অথবা চেয়ারপারসনই হোক, যে কোনো একজনকে সিস্টেমে ঢুকে কি করতে হবে? এই ওপেনিংটা শুরু ঘোষণা করতে হবে। তাহলে আমাকে যেটা বলা আছে পিপিআই কি, আমাকে ক্লোজিং টাইমের উইথিন 1 আওয়ারের মধ্যে কি করতে হবে? ওপেনিংটা শুরু করতে হবে। তাহলে এই 1 আওয়ারের মধ্যে সাপোজ যদি আপনারা ভুলে যান, অর্থাৎ টেন্ডার ওপেন করতে ভুলে যান, তাহলে সেই ক্ষেত্রে আপনার নতুন ওপেনিং এর টাইম ফ্রেমের জন্য আপনাকে হেড অফ দ্য প্রোকিউরিং এন্টিটির কাছে যেতে হবে। সেক্ষেত্রে আপনি কোনো অথরাইজ অফিসারের কাছ থেকে নিতে পারবেন না। জিনিসটা কি বুঝতে পারছেন? জি স্যার, জি বুঝে গেছি। স্যার। হ্যাঁ, তাহলে আমার এই স্টেজগুলো আনে দেখেন, আমাকে কিন্তু অবশ্যই কি করতে হচ্ছে? হেড অফ দ্য প্রোকিউরিং এন্টিটির কাছে যেতে হচ্ছে। আচ্ছা, আর একটা যে স্টেজ ছিল কি, আমার টেন্ডার, সাপোজ আমি যেটা বলছিলাম যে সবাই হচ্ছে অ্যাজ পার এস্টিমেটের অনেক উপরে পার্টিসিপেট করছে, তাহলে সেক্ষেত্রে আমার টেন্ডারটা কি হতে পারে? টেন্ডারটা আবার রিটেন্ডার হতে পারে, তাই না? সেক্ষেত্রে কি ক্যান্সেল করবেন? জি না স্যার। আচ্ছা, এই ক্ষেত্রে বলেন তো, টেন্ডারটা যদি আমি ক্যান্সেল করি অথবা ক্যান্সেল করি আর হচ্ছে রিটেন্ডার করি, তাহলে সুবিধাটা কোথায় পাবো? আসলে ক্যান্সেল করলে কি ঘটনাটা ঘটবে, আর রিটেন্ডার করলে কি ঘটনাটা ঘটবে? আচ্ছা,
হ্যাঁ দেখেন, হ্যাঁ হ্যাঁ জিনিসটা এরকম। দেখেন আপনি যদি রিটেন্ডার করেন, হ্যাঁ, তাহলে কিন্তু আপনার সুবিধাটা কোথায়? সুবিধাটা হচ্ছে আপনার যে প্ল্যানটা ছিল সেই প্ল্যানটা আর অ্যাপ্রুভ নেওয়া লাগছে না। বুঝতে পারছেন কি? জি স্যার। বাট আপনি যদি ক্যান্সেল করে ফেলেন টেন্ডারটা, তাহলে কিন্তু আপনাকে আবার নতুন করে ওই প্যাকেজটা কি করতে হবে? অনুমোদন নিতে হবে। অর্থাৎ সেই কাঙ্ক্ষিত প্যাকেজটা আপনি আর ব্যবহার করতে পারবেন না। বাট যদি আপনি রিটেন্ডার অপশন চান অ্যাপ্রুভিং অথরিটির কাছে, তাহলে কিন্তু আপনি কি করতে পারবেন? ওই টেন্ডারটা আবার ব্যবহার করতে পারবেন। অর্থাৎ আপনি যে টেন্ডারটা পাবলিশ করেছিলেন সেই টেন্ডারের সমস্ত কিছুই আবার নতুন করে আপনি এডিট করে পাবলিশ করতে পারবেন। তাহলে এক্ষেত্রে হ্যাঁ সবকিছু আপনি যেটা চেঞ্জ করা সেটা চেঞ্জ করবেন, এবং সেক্ষেত্রে কি করতে হবে? অ্যাজ পার আগের মতো যেভাবে টেন্ডারটা আপনি পাবলিশ করেছেন, পেপারে বিজ্ঞপ্তি দিয়েছেন, সেভাবেই পাবলিশ করবেন। বাট সেক্ষেত্রে আপনার টাইম ফ্রেম গুলো কমে আসবে, কারণ বলা আছে যে রিটেন্ডারের ক্ষেত্রে 14 দিন দিলেই হয়। ক্লিয়ার? জি। তাহলে আমরা এই যে ক্ষেত্রে আমরা যেটা বললাম যে তাহলে আমাদের প্রসেসিং, আর্কাইভ এবং ক্যান্সেল, অর্থাৎ কোন স্টেজে কখন টেন্ডারটা যাবে, আমরা মোটামুটি মনে হয় এখন মূল কনসেপ্টটা ধরতে পারছি, তাই না? যে আসলে আমাদের কোন স্টেজে টেন্ডারটা থাকলে আমরা কিভাবে বুঝবো? স্যার জি স্যার, মোটামুটি বুঝে। ওকে, তাহলে আমরা এখন টেন্ডারটা যাব। তো আমরা জানি যে আমাদের ইজিপি সিস্টেমে কাজ করতে হলে সবসময় আমাদের ড্যাশবোর্ড হয়ে যেতে হয়। হ্যাঁ, আমাদের এই যে ডান দিকে ড্যাশবোর্ড যে অপশনটা আছে সেই ড্যাশবোর্ড হয়ে আমাদের সিস্টেমে ইন করতে হবে। তাহলে আমরা যাচ্ছি ওই টেন্ডারটাই। আমরা ড্যাশবোর্ডে ক্লিক করলাম। তো যার পরে দেখেন আমরা এই ট্যাবগুলো গতকাল দেখছিলাম, অর্থাৎ নোটিশ, ডকুমেন্ট, ইভ্যালুয়েশন এবং হচ্ছে ওপেনিং। তো আমরা যদি একটু নোটিশে ক্লিক করি, তাহলে আমরা কিছু কাজ অলরেডি করছি, তাই না? কালকে যেমন আমরা কি করছি? নোটিশটা তৈরি করছি। তো যেহেতু আমি টেন্ডারটা পাবলিশ করি না এখনো, তার মানে আমি নোটিশটা কিন্তু এখনো এডিট করতে পারবো। তো আমার কাছে দেখেন এখনো এডিট আছে। বাট যদি আমি পাবলিশ করে ফেলি, তাহলে কিন্তু আমি আর এই নোটিশটা এডিট করতে পারবো না। তো আমরা গতকালকে যে নোটিশটা করেছিলাম সেটা যদি আমরা একটু দেখি, তো আমরা যদি একটু ডান দিকে উপর থেকে দেখেন, আমরা ভিউ নোটিশে যাচ্ছি। তো ভিউ নোটিশে গেলে আমরা বেসিক্যালি এই নোটিশটা গতকাল করছিলাম, তাই না? জি স্যার, এটা আচ্ছা আচ্ছা, নোটিশটা আমরা করছিলাম বাট দেখানো হয় নাই, সমস্যা নাই, এটা হচ্ছে আমাদের সেই নোটিশ। তো দেখেন আমি যে কথাটা বলছিলাম যে পি যে কোনো টাইমে আপনার এই প্রপোজালটা টেন্ডার অথবা প্রপোজালটা ক্যান্সেল করতে পারে। দেখতে পাচ্ছেন নোটিশে সরাসরি কিন্তু এটা দেওয়া থাকে। তো এই ক্ষেত্রে টেন্ডারার কোনো কমপ্লেইন করতে পারবে না যে টেন্ডারটা কেন ক্যান্সেল করা হলো। বুঝতে পারতেছেন? টেন্ডারটা সাবমিট করে ফেলছে। হ্যাঁ, এই ক্ষেত্রে ওই যে যেটা হয় যে টেন্ডার ক্যান্সেল হয়ে গেলে আপনাকে সাথে সাথে যেটা করতে হবে যে তারা যারা পার্টিসিপেট করবে কোনো সিস্টেমে অটোমেটিক চলে আসবে আপনারা এটা প্রকুরমেন্টের ধাপ। তো সেই ক্ষেত্রে আপনাকে টেন্ডার সিকিউরিটি, অর্থাৎ তারা যারা টেন্ডার সিকিউরিটি অ্যামাউন্টটা দিয়েছিল সেই সিকিউরিটি অ্যামাউন্টটা তারা ব্যাক পাবে, বাট হচ্ছে ডকুমেন্ট প্রাইসটা ব্যাক পাবে না। অর্থাৎ তারা যে ডকুমেন্টটা কিনছে সেই প্রাইসটা আর ব্যাক পাবে না। ক্লিয়ার? সো ইচ্ছা করলে কিন্তু আপনি টেন্ডারটা ক্যান্সেল করতে পারবেন না, আপনার অবশ্যই উপযুক্ত কারণ থাকতে হবে। তো আমরা তাহলে এই টেন্ডারটার নোটিশে ছিলাম, তো আমরা নোটিশের কিছু কাজ করছি, আমরা সবগুলো কাজে দেখাবো। তো এরপরে আমরা দেখেন আমরা একটু আগে যেটা দেখছিলাম কমিটি, তাই না? তো দেখেন কমিটিতে কিছু শর্ত ছিল। তো এই ক্ষেত্রে আমাদের আসলে একটু বলবেন কেউ কমিটি আসলে কোনটা করা দরকার, কোনটা আমাদের আগে করতে হবে? ইভ্যালুয়েশন কমিটি আগে করব না ওপেনিং কমিটি আগে করব? ওপেনিং কমিটি আগে করব। আচ্ছা, আমরা যাচ্ছি তাহলে ওপেনিং কমিটি ক্লিক করতেছি। আচ্ছা, তো ওপেনিং কমিটি দেখেন আমি সিস্টেমে ক্লিক করছি, সিস্টেম কি বলতেছে? টিসি পিইসি ইজ নট ক্রিয়েটেড ইয়েট। তার মানে কি? টেন্ডার ইভ্যালুয়েশন কমিটি অর প্রপোজাল ইভ্যালুয়েশন কমিটি এখনো আপনি তৈরি করেন নাই। এর কারণটা কি? প্রপোজাল ইভ্যালুয়েশন কমিটি। জি, সার্ভিসের ক্ষেত্রে প্রপোজাল বলা হয়, যে ওই জন্য পিইসি। আচ্ছা, তো দেখেন এটা আসলে আমি কেন জানতে চাচ্ছিলাম, দেখেন ওপেনিং কমিটি এবং ইভ্যালুয়েশন কমিটির যে কথাটা শারিকভাবে বলছিল সেটা হচ্ছে কি, খেয়াল করেন, সেটা হচ্ছে কি ইভ্যালুয়েশন কমিটির একজন কোথায় থাকতে হবে? ওপেনিং এ থাকতে হবে। ওপেনিং এ থাকতে হবে। খেয়াল করছেন কি বিষয়টা? জি স্যার, জি স্যার। হ্যাঁ হ্যাঁ,
ওখানে এখানে স্যার কিন্তু লিখছিল যে সিএমপি থেকে একজন, টিইসি থেকে একজন। দ্যাট মিনস আপনি টিইসি থেকে একজনকে আপনাকে নিতে হবে, অর্থাৎ আপনার টেকনিক্যাল ইভ্যালুয়েশন কমিটিতে যে থাকবে সেই বেসিক্যালি একজন ওপেনিং কমিটিতে আপনাকে নিতে হবে তাকে। সেজন্যই সিস্টেম ফোর্সলি আপনাকে বলতেছে কি আপনি অবশ্যই টেকনিক্যাল ইভ্যালুয়েশন কমিটিটা আগে তৈরি করেন। এখন বুঝতে পারছেন? জি, তাহলে আমাকে অবশ্যই ইভ্যালুয়েশন কমিটিটা আগে তৈরি করতে হবে। যেহেতু আমার টেন্ডারের ক্ষেত্রে ওপেনিং কমিটি আগে লাগে, সেই সেন্সে আমি বলতেছি যে ওপেনিং কমিটি আমাকে আগে তৈরি করতে হবে। কিন্তু যেহেতু বলা আছে ওপেনিং কমিটিতে একজন, ইভ্যালুয়েশন কমিটি থেকে আসতে হবে, এর জন্য আমাকে তাহলে ইভ্যালুয়েশন কমিটিটা আগে তৈরি করতে হবে। তাহলে আমার ইভ্যালুয়েশন কমিটিতে প্রথমে আমি দেখতে পাচ্ছি কি অ্যাডভার্টাইজমেন্ট। অ্যাডভার্টাইজমেন্ট এটা আপনি ইচ্ছা করলে সিস্টেমে আগে ইনসার্ট করতে পারবেন না। কেন পারবেন না? আমরা যদি অ্যাডভার্টাইজমেন্ট ভিউয়ে যাই একটু, দেখেন এখানে একটা অপশন আছে অ্যাড অ্যাডভার্টাইজমেন্ট, দেখতে পাচ্ছি আমরা। তো একটু বলবেন যে আসলে এই অ্যাডভার্টাইজমেন্ট আমরা কখন করি? হ্যাঁ, দ্যাট মিনস হচ্ছে আমরা যখন টেন্ডারটা কি ইজিবি সাইটে পাবলিশ করি, ওই সেন্সে আমরা তখন কি করি, তার আগের দিন পেপারে আমরা বলে দিই যে আমার এই টেন্ডারটা কি করতে হবে, এই পেপারে পাবলিশ করতে হবে, তাই না? হ্যাঁ, তাহলে আমার ওই ক্ষেত্রে লাগবে, এখন আর লাগবে না। তো এই জিনিসটা আগে সিস্টেমে ম্যান্ডেটরি ছিল না, এখন কিন্তু সিস্টেম ম্যান্ডেটরি। অর্থাৎ আপনি অ্যাডভার্টাইজমেন্ট কমপ্লিট না করে আপনি টেন্ডার ইভ্যালুয়েশনে যেতে পারবেন না। আমি কিন্তু ওপেনিং এ বলিনি, দেখেন ইভ্যালুয়েশনে। অর্থাৎ আপনি ওপেনিং সিস্টেম আপনাকে করতে দিবে, ওপেনিং করার পর যখন আপনি রিপোর্টগুলো ইভ্যালুয়েশনে পাঠাবেন, তখন আপনাকে সিস্টেম বলবে যে আপনি অ্যাডভার্টাইজমেন্ট অ্যাড করছেন কিনা। আপনার ইচ্ছা হলে লিখে রাখতে পারেন। অর্থাৎ সিস্টেমে আপনাকে অ্যাডভার্টাইজমেন্ট অবশ্যই ইনসার্ট করতে হবে আপনি যে যে পেপারে দিয়েছিলেন। আমরা জানি যে আমাদের প্রকুরমেন্টের ক্ষেত্রে বলা আছে যেহেতু দুইটা পেপারে, সো এই দুইটা পেপারের ইনফরমেশন আপনাকে সিস্টেমেও দিতে হবে। তাহলে তখন আপনাকে কি করতে হবে, ওই পেপারের নামগুলো দিতে হবে। তো আমরা এখন তাহলে কমিটিতে আসবো, ইভ্যালুয়েশন কমিটি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা অপশন আছে, একটা হচ্ছে ক্রিয়েট আর একটা হচ্ছে ইউজ এক্সিস্টিং কমিটি। তো ইউজ এক্সিস্টিং কমিটিটা কি আসলে? ইউজ এক্সিস্টিং কমিটিটা হচ্ছে আপনি যদি ওই একই নেচারের এর আগে টেন্ডার করে থাকেন, যেমন আপনি 10 নস এখন সাপোজ প্রিন্টার কিনতেছেন, এর আগে আপনি 10 নস কম্পিউটার কিনেছেন, বা 10 নস ধরেন সাপোজ আপনি স্ক্যানার কিনেছেন, তাহলে কি আপনার একই নেচারের কমিটি না? হ্যাঁ, তাহলে আপনি ওই ক্ষেত্রে আপনি ওই এক্সিস্টিং কমিটি, অর্থাৎ আগে যেটা কমিটি ব্যবহার করেছেন সেই কমিটিটাকে আপনি নতুন করে ব্যবহার করতে পারবেন। তাহলে আমার ব্যবহার করলে সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে আমার ব্যবহার করলে আর নতুন করে অনুমোদন নেওয়ার প্রয়োজন নাই। অর্থাৎ আমি যদি এখন নতুন করে তৈরি করি তাহলে আমাকে অবশ্যই টেন্ডার কমিটিটা কি হতে হবে, অনুমোদন নিতে হবে। বাট যদি আমি এক্সিস্টিং কমিটি ব্যবহার করি তাহলে আমার আর অনুমোদন নেওয়ার প্রয়োজন নাই। তো আমি সরাসরি ক্রিয়েটে যাচ্ছি, তারপরে আমি এক্সিস্টিং কমিটি দেখাচ্ছি। তো আমরা তাহলে ক্রিয়েটে যাচ্ছি। তো ক্রিয়েটে গেলে আমাকে যেটা প্রথমত করতে হবে সেটা হচ্ছে, দেখেন আমাকে সিস্টেমে কিন্তু আমাকে গাইডলাইন বলে দিচ্ছে যে আমি কমিটিটা কিভাবে করব। দেখেন এখানে বলা আছে কি মিনিমাম মেম্বার রিকোয়ার্ড হচ্ছে 2। তো এটা আমি যদি সামারি করি, দেখেন আপনার এখানে কনসেপ্টটা হচ্ছে কি, ইভ্যালুয়েশন কমিটিতে যেটা আমরা দেখলাম যে আপনি 2 জনের কমিটি নিয়ে কিন্তু করতে পারবেন। কারণ দেখেন জেলা পরিষদ যারা আছে তাদের কিন্তু অ্যাভেলেবল মেম্বার নাই। হ্যাঁ, অনেক অফিসে কি হয় 2 জনের বেশি একাধিক মেম্বার থাকে না, তাহলে সেক্ষেত্রে তারা টেন্ডার করবে কি করে, তাই না? প্রশ্নটা আসে না? হ্যালো, হ্যাঁ, এজন্য ইজিবি গাইডলাইনে বলে দেওয়া আছে কি আপনি মিনিমাম 2 জন নিয়েও কিন্তু টেন্ডারে যেতে পারবেন। অর্থাৎ কি আপনার ওপেনিং কমিটির যে 2 জন মেম্বার, আপনি ইভ্যালুয়েশন কমিটিতে ওই 2 জন মেম্বার নিয়েই আপনি টেন্ডার প্রসেস করতে পারবেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, এখন যদি আপনার অর্গানাইজেশন থেকে বলে দেওয়া থাকে যে আপনাকে 3 জনকে নিতে হবে, তাহলে সেক্ষেত্রে কি হবে, আপনার অবশ্যই ওই অর্গানাইজেশনে কি হবে, ওই 3 জন মেম্বার থাকবে। তাহলে সেক্ষেত্রে আপনাকে 3 জনকে নিতে হবে। তাহলে আমার প্রথম শর্ত হচ্ছে কি আমি 2 জন নিয়ে করতে পারবো, দ্বিতীয় শর্ত হচ্ছে কি ম্যাক্সিমাম আমি 3 জন নিয়ে করতে পারবো। আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন। আচ্ছা, এই কমিটিগুলা সবসময় হচ্ছে অ্যাপ্রুভাল দেয় হচ্ছে হেড অফ দ্য প্রকুরিং এন্টিটি। আচ্ছা, এই ক্ষেত্রে আবার কিছু জিনিস বলা আছে। অনেক অর্গানাইজেশনে যেটা হয় যে আপনার এই কমিটি ফর্মগুলো যদি কি হয়, হেড অফ দ্য প্রকুরিং এন্টিটি যদি তার পাওয়ারটা ডেলিগেট করে রাখে, হ্যাঁ, ডেলিগেট বলতে উনি নির্দিষ্ট কিছু টেন্ডারের জন্য কাউকে যদি ডেলিগেশন করে রাখে যে এই ধরনের কাজের ক্ষেত্রে এই ব্যক্তি কি করবে, অনুমোদন নেবে। হ্যাঁ, যেমন অনেক অনেক অর্গানাইজেশনে আছে, আপনারটা আমি এখন জানি না। যেমন আমি যদি রেলের কথা বলি, ওদের ক্ষেত্রে কি করা আছে দেখেন, ওরা 2 ভাগ করে রাখছে, ইস্ট জোন ওয়েস্ট জোন। অর্থাৎ ওয়েস্ট জোনের যে কাজগুলো হবে সেক্ষেত্রে ওনাদের যে জিএম আছে অর্থাৎ জেনারেল ম্যানেজার, উনি বেসিক্যালি কি করে এই টেন্ডার রেগুলার কমিটি সবগুলো অ্যাপ্রুভ দেয়। বুঝতে পারতেছেন কি? আর যদি এরকম থাকে, যদি উনি পাওয়ারটা ডেলিগেট না করে রাখে, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এই কমিটির অ্যাপ্রুভালটা হেড অফ দা প্রকুরিং এন্টিটির কাছ থেকে নিতে হবে। বাট এক্ষেত্রে বলা আছে হচ্ছে ডেলিগেশন অফ ফিনান্সিয়াল পাওয়ার।
বুঝতে পারতেছেন? অর্থাৎ আপনি যে টেন্ডারটা করতেছেন সেই টেন্ডারের ডেলিগেশন অফ ফিনান্সিয়াল পাওয়ার অনুসারে যে টেন্ডারটা অ্যাপ্রুভ করবে সেই হচ্ছে আপনার কমিটি অ্যাপ্রুভ করবে। বুঝতে পারতেছেন? ওকে। আচ্ছা, এটা তো অর্থ মন্ত্রণালয় থেকে প্রত্যেকের আপনার ডেজিগনেশন অনুসারে করে দেওয়া থাকে প্রত্যেকটা অর্গানাইজেশনে, যে এই অ্যামাউন্টের হলে আপনার এই অফিসার হচ্ছে ডেলিগেট করতে পারবে, অর্থাৎ অ্যাপ্রুভ করতে পারবে। বুঝতে পারতেছেন? হ্যাঁ, এটা তো আপনাদের অনেকেরই জানা যে আপনাদের যিনি প্রকুরিং এন্টিটি আছে তার একটা নিজস্ব ডেলিগেশন অফ ফিনান্সিয়াল পাওয়ার আছে না? জি স্যার, আছে স্যার। এটা হ্যাঁ। অর্থ মন্ত্রণালয় থেকে একটা অর্ডারই করা আছে স্যার। হ্যাঁ, ওই অর্ডার অনুসারেই কিন্তু দেখেন প্রত্যেকটা জেলা বা উপজেলা বলেন বা মিনিস্ট্রি বলেন প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু কি করে দেওয়া আছে, ওই পাওয়ারটা ফিক্সড করে দেওয়া আছে। সেই পাওয়ার অনুসারেই কিন্তু আপনাকে কাজ করতে হবে। এই পাওয়ারের বাইরে আপনি কাজ করলে কিন্তু অডিটের সম্মুখীন হবেন। তাহলে আমার প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে কি, কমিটি একটা নাম দাও। তাহলে আমি ট্রেনিং পারপাসে জাস্ট কমিটিটা টিইসি রাখতেছি। আপনাদের লাইভের ক্ষেত্রে আপনাদের কমিটি যেটা নাম সেটাই দিবেন। আচ্ছা, এরপর হচ্ছে কি আমাকে মেম্বার গুলো অ্যাড করতে হবে। তো সেই জন্য দেখেন নিচের দিকে আছে অ্যাড মেম্বার। সো আমি অ্যাড মেম্বারে যাচ্ছি। সো দেখেন যেহেতু ইভ্যালুয়েশন কমিটি, তো ইভ্যালুয়েশন কমিটিতে আমরা কি 3 জন নিতে পারি না? তো 3 জন নিলে তাহলে কি করতে হবে? আমার বলে দেওয়া ছিল কি, আমার সেম পি থাকবে হচ্ছে, দেখেন বলে দেওয়া ছিল সেম পি থেকে 2 জন, তাই না? এবং আউটসাইড থেকে আমি নিতে পারবো হচ্ছে সর্বোচ্চ 1 জন। আবার বলে দেওয়া আছে কি, দেখেন মিনিমাম মেম্বার আউটসাইড পি 0, তার মানে আপনি ম্যান্ডেটরি না, আপনি ইচ্ছা হলে নিতে পারেন, আপনার প্রয়োজন না হলে নাও নিতে পারেন। তাহলে আমার সেম পি থেকে 2 জন। সেম পি মানে বোঝাচ্ছে আপনার অফিসের মেম্বার, এবং আদার পি বলতে বোঝাচ্ছে আপনার প্রকুরিং, অর্থাৎ আপনার সংশ্লিষ্ট প্রকুরিং এন্টিটি অফিস বাদে আদার যে অফিসগুলো আছে, অর্থাৎ আপনার অন্য উপজেলা বা জেলা পরিষদ যেটা আপনারা বলতেছিলেন, সেই অফিসের যদি কোনো মেম্বারকে নিতে চান তাহলে আপনার হবে আদার পি। ক্লিয়ার? বুঝতে পারছেন বিষয়টা? জি ক্লিয়ার স্যার। আচ্ছা, তাহলে আমি দেখেন, আমি যদি এখন তাহলে সেম পি থেকে নিই, তাহলে সেম পি থেকে আপনার এই কমিটিতে কে থাকবে? যেহেতু এটা ইভ্যালুয়েশন কমিটি, তো আপনারা যদি তাহলে পি কে নিতে চান তাহলে পি থাকবে। আর যদি মনে করেন না আমার পি এই কমিটিতে থাকবে না, অন্য কমিটি মেম্বার থাকবে, তাহলে সেক্ষেত্রে যে 2 জনকে মেম্বার নিতে যাচ্ছেন সেই 2 জন মেম্বারকে আমার সিলেক্ট করবো জাস্ট। এক্ষেত্রে ট্রেনিং পারপাসের জন্য ডেজিগনেশন গুলো ফিক্সড করা নাই, বাট আপনারা যখন লাইভে কাজ করবেন আপনাদের কাঙ্ক্ষিত নামগুলো আসবে এবং ডেজিগনেশন গুলো আসবে এবং তাদের রোল ফিক্সড করা থাকবে। আচ্ছা, তাহলে আমরা এক্ষেত্রে সাপোজ 2 জনকে নিলাম। তো অনেক ক্ষেত্রে যদি আপনাদের পি প্রয়োজন হয় তাহলে আমরা পি কেই নিব, যে 2 জনকে প্রয়োজন নাই সেটাকে আমরা তুলে দেব। আচ্ছা, এরপর হচ্ছে আদার পি। তো আদার পি হচ্ছে কি, আদার অফিস। তো এটা কিভাবে নিব আমরা? তো দেখেন আদার পি, তাহলে সিস্টেমটা চিনবে না আসলে আদার পি আপনি বলতে কোন অফিসকে চাচ্ছেন। তাহলে এখানে অবশ্যই আমাকে সিস্টেমকে চিনে দিতে হবে। সেজন্য আমাদের এখানে সিস্টেমে একটা হায়ারার্কিক্যাল ট্রি দেওয়া আছে, দেখেন মানুষ ছাপা। তাহলে আমরা এখানে ক্লিক করে আমাদের সেই কাঙ্ক্ষিত অফিসটাকে আমাকে খুঁজে বের করতে হবে। তো লাইভ পারপাসে আপনাদের মিনিস্ট্রি ওয়াইজই আপনারা যাবেন, অর্থাৎ আপনারা যে মিনিস্ট্রি, সাপোজ আপনাদের মিনিস্ট্রি অফ আইসিটি, তাহলে আইসিটি তে যাবেন প্রথমে। এরপর কি আপনাদের যে প্রকুরিং এন্টিটি অফিস, সেই প্রকুরিং এন্টিটি অফিসে আপনাকে যেতে হবে। তো আমি ট্রেনিং পারপাসের জন্য জাস্ট আমার যে এই আইডি গুলা তৈরি করা সেই অনুসারে আমরা যাচ্ছি। তো আমার এই আইডিটা হচ্ছে লোকাল গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং ডিভিশনের আন্ডারে তৈরি করা। তো আমি সেখানে যাচ্ছি এলজিডি, যেহেতু আমার ট্রেনিং পারপাস এই জন্য। আচ্ছা সরি, এটা না, আমার নিচের দিকে আমার যেটা আছে, অর্থাৎ আমার এই অর্গানাইজেশনটার ক্ষেত্রে ট্রেনিং পারপাসের জন্য। তো আমার এই অর্গানাইজেশনটা হচ্ছে ঢাকা নর্থ সিটি কর্পোরেশন। তো সেটা আমরা দিচ্ছি। তারপর দেখেন এই অর্গানাইজেশন আন্ডারে যে সমস্ত প্রকুরিং এন্টিটি অফিস আছে, যখন আপনারা যেমন এখানে মিনিস্ট্রি অফ আইসিটি সিলেক্ট করবেন, এই আইসিটি আন্ডারে যতগুলো প্রকুরিং এন্টিটি অফিস আছে সবগুলো এই ড্রপ ডাউন মেনুতে চলে আসবে। বুঝতে পারছেন কি বিষয়টা? হ্যালো? জি স্যার, জি স্যার, বুঝতে পারছি স্যার। হ্যাঁ, তাহলে আমরা কি করব, যে অফিস থেকে নিতে চাচ্ছি সেই অফিসটা সিলেক্ট করব। এখানে ট্রেনিং পারপাসের জন্য অফিসের নামগুলো সংক্ষেপে লেখা আছে। সেই ক্ষেত্রে আপনাদের যে কাঙ্ক্ষিত অফিস সেই অফিসটাই আপনাদের সিলেক্ট করতে হবে। তো সাপোজ আমি ট্রেনিং পারপাসের জন্য একটা অফিস সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কি, ওই অফিসের আপনি কোন মেম্বারকে নিতে চাচ্ছেন। এখন ওই অফিসে তো একাধিক মেম্বার থাকতে পারে, তাহলে ওই অফিসের মেম্বার থেকে আপনি যাকে নিতে চাচ্ছেন তাকে আমাকে সার্চ করতে হবে। তাহলে আমি আগে অফিস ধরে সার্চ করতেছি। তো সার্চ করলে দেখতে পাচ্ছি আমি অফিসে 2 জন মেম্বার আছে। তাহলে এই 2 জন মেম্বারের মধ্যে থেকে আমি যাকে নিতে চাচ্ছি তাকে আমাকে সিলেক্ট করতে হবে। বিষয়টা বুঝতে পারছেন? দেখেন, প্রশ্ন থাকলে করেন। হ্যালো? জি, শুনতে পাচ্ছেন আমাকে? না স্যার, বোঝা যাচ্ছে স্যার, বোঝা যাচ্ছে। ওকে, ধন্যবাদ। তাহলে আমরা এভাবে কি করব, 3 জন মেম্বারকে নিব। তো দেখেন আমার তাহলে আদার পি থেকে থাকলো 1 জন এবং হচ্ছে সেম পি থেকে 2 জন। তাহলে আমার হচ্ছে এই 3 জনের কমিটি নেওয়ার পর অ্যাড। তো অ্যাজ পার ইট ইজ আমরা যেটা বললাম যে কমিটির কি হবে, তাহলে
চেয়ারপারসন হবে একজন, একজন মেম্বার সেক্রেটারি, আর একজন হবে মেম্বার। তাহলে সেই অনুসারে আপনাদের যিনি সিনিয়র পারসন তাকে চেয়ারপারসন দিবেন, এরপর হচ্ছে কি যাকে আপনি মেম্বার সেক্রেটারি দিচ্ছেন উনি মেম্বার সেক্রেটারি এবং আরেকজনকে আমার মেম্বার। সো দেওয়ার পর আমি কি করব তাহলে সাবমিট। আমার তাহলে মেম্বারদের অ্যাড করা হয়ে গেল। এখন আমার কি দরকার? কমিটি অ্যাপ্রুভাল দরকার। তো এই ইজিবি সিস্টেমে আপনি যখনই কাজ করবেন এই অ্যাপ্রুভাল শব্দটা যখনই আসবে তখনই মনে রাখবেন এর আশপাশে আপনার একটা ওয়ার্কফ্লো নামে একটা ট্যাব থাকবে। ওয়ার্কফ্লোটাই হচ্ছে আপনার অ্যাপ্রুভাল নেওয়ার ওয়ে। তাহলে আমার দেখেন এই আশপাশে কিন্তু একটা ওয়ার্কফ্লো আছে। হ্যাঁ, এই ওয়ার্কফ্লোটাই সবসময় আশপাশে থাকবে। আবার উপরের দিকে কিন্তু একটা ওয়ার্কফ্লো আছে। তো এই ওয়ার্কফ্লোটা আপনি যখন খেয়াল রাখবেন এই উপরের দিকে যে ওয়ার্কফ্লোটা আছে এটা হচ্ছে শুধুমাত্র যিনি অ্যাপ্রুভার তার জন্য। ক্লিয়ার? যেহেতু এটা পির আইডি, তো পি অনেক সময় অ্যাপ্রুভার হিসেবে কাজ করে, সেজন্য ওনার কাছেও কিন্তু এই ওয়ার্কফ্লো ট্যাবটা আছে। বুঝতে পারছেন কি? জি স্যার। ওকে, তাহলে আমরা নিচে থেকে দেখেন আমাদের তাহলে কমিটি অ্যাপ্রুভাল লাগবে। তো কমিটি অ্যাপ্রুভালের জন্য আমাকে ওয়ার্কফ্লোটা তৈরি করতে হবে। তো ওয়ার্কফ্লো বেসিক্যালি হচ্ছে আপনার 3টা ধাপে তৈরি হয়। হ্যাঁ, আপনার ইচ্ছা হলে খাতায় লিখে রাখতে পারেন। 3টা ধাপ কি? প্রথমত আপনাকে যেটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে কি যে আপনার এই অ্যাপ্রুভালটা নেওয়ার জন্য আপনার ফাইলটা কার কার কাছে যাবে, অর্থাৎ কে কে থাকবে, এটা আপনাকে আগে ডিসিশন দিতে হবে। তো আমরা যাচ্ছি ক্রিয়েট। প্রথম ধাপ হচ্ছে কি আমার এই অ্যাপ্রুভারের জন্য কে কে থাকবে। যেমন অনেক সময় এরকম হয় না যে আপনাদের ফাইলটা, সাপোজ আপনি একজন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, আপনার ফাইলটা যাবে কি আপনার সিনিয়র হায়ার অথরিটি কাছে, সিনিয়র প্রোগ্রামারের কাছে। তাহলে কি হবে? মাঝখানে প্রোগ্রামার থাকে একজন, উনি ফাইলটা দেখবে, তাই না? জি স্যার। হ্যাঁ, তাহলে সেই ক্ষেত্রে কি আপনি যে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার হিসেবে আছেন উনি কি সরাসরি সিনিয়র প্রোগ্রামকে পাঠাতে পারে? জি না স্যার। হ্যাঁ, দ্যাট মিনস আমি যেটা বলতে চাচ্ছি তার মানে ফাইলটা পাঠাচ্ছে কি আপনি অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, আর আপনার অ্যাপ্রুভ করবে কে? সিনিয়র প্রোগ্রামার সাপোজ। তাহলে মাঝখানে যিনি আছে উনি কিন্তু হচ্ছে আসলে রিভিউয়ার। বুঝতে পারছেন বিষয়টা? ওনাকে আমরা বলি হচ্ছে সিস্টেমের ভাষা হচ্ছে রিভিউয়ার। তো রিভিউয়ার কি করে? উনি বেসিক্যালি কি করতে পারে লাইভে বলবেন? ওনার কাছে ফাইল গেলে উনি কি করে? হ্যাঁ, তো উনি কি করতে পারে ওই ফাইলটাই? হ্যাঁ, দ্যাট মিনস ওটাই। তাহলে দেখেন ওইটাই, উনি ভুল ত্রুটি থাকলে কি করতে পারে? তাহলে ওনাকে আপনাকে আবার রিটার্ন করতে পারে। হ্যাঁ, উনি কিন্তু সংশোধন করে দিবে না। উনি ফাইলে যদি ভুল থাকে উনি কি করতে পারে? ফাইলটা রিটার্ন করতে পারে, আর কি করতে পারে? ফরওয়ার্ড করতে পারে। তাহলে দেখেন আপনার ম্যানুয়াল কনসেপ্টটা ক্লিয়ার থাকলে কিন্তু আপনি বলতে পারবেন। আপনি কিন্তু তাহলে রিভিউয়ারকে বলতে পারবেন না যে স্যার আপনি একটু ঠিক করে ফাইলটা ফরওয়ার্ড করে দেন। উনি ভুল থাকলে কি করবে? উনি ফাইলটা রিটার্ন করবে সরাসরি। তাহলে রিটার্ন করলে কার কাছে আসবে? আবার কিন্তু অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামারের কাছেই আসবে। দেন উনি যদি সংশোধন করে দেয় দেন উনি আবার হচ্ছে ফাইলটা নেক্সট হায়ার অথরিটির কাছে ফরওয়ার্ড করবে। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে এই ক্ষেত্রে হচ্ছে আমার রিভিউয়ার কিন্তু হলো কয়জন? একজন। এখন আসি, সাপোজ ডিভিশনাল লেভেলের কোনো প্রোগ্রামিং এন্টিটি ফাইলটা অনুমোদনের জন্য কার কাছে পাঠাবে? মন্ত্রী মহোদয়ের কাছে। সাপোজ আপনাদের ডেলিগেশনে এরকম না আসতে পারে, বাট অনেক অফিসে এরকম আসে যে সাপোজ ডিভিশনাল লেভেল থেকে কোনো একটা টেন্ডার অ্যাপ্রুভ করবে মন্ত্রী মহোদয়, কারণ এটার অফিসিয়াল কস্ট এস্টিমেট অনেক। তাহলে এই ক্ষেত্রে ফাইলটা বেসিক্যালি কোথায় যাবে বলতে পারবেন? হ্যালো, আচ্ছা আমি শেয়ার করতেছি। দেখেন সেক্ষেত্রে ডিভিশনাল অফিসার কি করবে? তার ফাইলটা অনুমোদনের জন্য প্রথমত পাঠাবে কি তার হেড অফ দ্য প্রোগ্রামিং এন্টিটির কাছে, তাই না? জি স্যার। হ্যাঁ, তারপরে বেসিক্যালি এখন যদি হেড অফ দ্য প্রোগ্রামিং এন্টিটিতে অনেকে আবার অনেক অর্গানাইজেশন অনেকে থাকে, যেমন আমি যদি রেলের ক্ষেত্রে বলি ওনাদের এডিজি থাকে। হ্যাঁ, এডিজির পর ডিজি যায়। আপনাদের কি এডিজি আছে মিনিস্ট্রিতে? স্যার জি স্যার, আমাদের ডিপার্টমেন্টে এডিসি আছে। হ্যাঁ, এডিজি আছে। তাহলে আপনাদেরও ফাইল প্রথমত এডিজি স্যারের কাছে যাবে, তারপর যাবে হচ্ছে ডিজি মহোদয়ের কাছে, অর্থাৎ যেটাকে আমরা বলতেছি হেড অফ দ্য প্রোগ্রামিং এন্টিটি। এরপরে বেসিক্যালি যাবে কি মন্ত্রীর কাছে সরাসরি ফাইল যায় না কে যায়? কার কাছে যায়? হ্যাঁ, দ্যাট মিনস সেক্রেটারি, কারণ প্রশাসনিক পাওয়ারটা মন্ত্রণালয়ে থাকে হচ্ছে সচিব মহোদয়ের হাতে। তাহলে ফাইলটা প্রথমত যাবে কার কাছে? সচিবের কাছে। দেন যাবে হচ্ছে নেক্সট হচ্ছে মন্ত্রী মহোদয়ের কাছে। তাহলে আমার এক্ষেত্রে ফাইলটা পাঠাচ্ছে কে? পি, তাই না? প্রোগ্রামিং এন্টিটি। আর ফাইলটা অনুমোদন দিচ্ছে কে? মন্ত্রী মহোদয়। তাহলে এই যে মাঝখানে যে ব্যক্তিগুলো আসলো এরাই হচ্ছে বেসিক্যালি হচ্ছে তখন রিভিউয়ার। তাহলে এই ক্ষেত্রে আমার রিভিউয়ার কয়জন লাগবে? তখন কিন্তু তাহলে আমার এডিজি, ডিজি অর্থাৎ হেড অফ দ্য প্রোগ্রামিং এন্টিটি, তারপর সচিব। তাহলে কয়জন রিভিউয়ার হলো আমার? 3 জন রিভিউয়ার। বুঝতে পারছেন বিষয়টা?
জি স্যার। হ্যাঁ, তাহলে আমার মনে হয় এখন রিভিউয়ার বিষয়টা আপনারা ক্লিয়ার হয়েছে। অর্থাৎ রিভিউয়ার আমার কোথায় কোথায় চেঞ্জ হতে পারে, এজন্য এটা আপনাকে প্রথমত ডিসিশনটা নিতে হবে যে ফাইলটা আসলে কার কাছে যাবে। তো সাপোজ তাহলে আমার রিভিউয়ার যদি একজন থাকে তাহলে আমাকে একজন দিতে হবে। এরপর যেহেতু এটা বিপিআর বলা আছে যে একজনের কাছে পাঠালে ম্যাক্সিমাম 3 ডেজ থাকবে ফাইলটা, তো এই জিনিসগুলো এখনো সিস্টেম অটোমেশন নাই। ফিউচারে অটোমেশন হলে 3 জন পর অটোমেটিক ফাইলটা কিন্তু হায়ার অথরিটির কাছে চলে যাবে। তাহলে আমার এই রিভিউয়ার একজন আমি সিলেক্ট করার পর সাবমিট দিলাম। তাহলে এখন আমার কি আসার কথা দেখেন, রিভিউয়ার একজন আসার কথা। খেয়াল করেন আমার কিন্তু রিভিউয়ার একজনই আসছে, দেখতে পাচ্ছি আমরা। জি স্যার। হ্যাঁ, তাহলে কিন্তু হ্যাঁ বলেন, বলবেন কি? হ্যালো, ওকে। তাহলে আমার দেখেন ইনিশিয়েটর মানে যে ফাইলটা তৈরি করতেছে, তাহলে উনি হচ্ছে কি বেসিক্যালি পি। এখন রিভিউয়ার কি হবে এটা তো সিস্টেম জানবে না আপনার অর্গানাইজেশনের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমাকে তাহলে চিনিয়ে দিতে হবে যে আসলে এই রিভিউয়ার হিসেবে কোন অফিসার থাকবে। এবং অ্যাপ্রুভার, দেখেন ডিফল্ট হিসেবে সিস্টেম কি করতেছে, সবগুলাই পি রাখতেছে। কারণ সিস্টেমও অ্যাপ্রুভার কিন্তু আপনার জানে না যে আসলে অ্যাপ্রুভার কে। কারণ ডেলিগেশন অফ ফিনান্সিয়াল পাওয়ার অনুসারে আপনার অ্যাপ্রুভার একাধিক হতে পারে। তাহলে আমরা যদি অ্যাপ্রুভারটা দেখি, আমার তো ইনিশিয়েটর সবসময় পি থাকবে, তাই না? পি থাকবে না? আচ্ছা, পি দেখেন নিচে আর একটা অফিসার আছে, কে আছে? অথরাইজ ইউজার, দেখতে পাচ্ছি এ ইউ। আচ্ছা, অনেক সময় অনেক অর্গানাইজেশনে কিন্তু অথরাইজ ইউজারও থাকে। অথরাইজ ইউজার পাঠায় হচ্ছে পি এর কাছে, তো পি তখন পাঠায় হচ্ছে বেসিক্যালি হচ্ছে অ্যাপ্রুভারের কাছে। তো সেই ক্ষেত্রে আবার অথরাইজ ইউজার থাকে, এজন্য হচ্ছে অথরাইজ ইউজার। তো আমরা তাহলে পি রাখলাম ইনিশিয়েটর, এরপর হচ্ছে কি আমার অ্যাপ্রুভার। তাহলে অ্যাপ্রুভার কে আসবে? ডেলিগেশন অফ ফিনান্সিয়াল পাওয়ার অনুসারে। তাহলে এই ক্ষেত্রে আমার কিন্তু সবগুলোই আসবে, অর্থাৎ প্রকুরমেন্টে যতগুলো অ্যাপ্রুভার হতে পারে। তো দেখেন আমার এখানে কি আসছে, হোপ এবং হচ্ছে কি অথরাইজ অফিসার, দেখতে পাচ্ছি আমরা। কেন বললাম, আমি একটু আগে বলছিলাম যদি হোপ কি করে ওনার পাওয়ারটা ডেলিগেট করে রাখে, তাহলে কিন্তু সেই ক্ষেত্রে যাকে দিয়ে রাখবে উনি হবে তখন কিন্তু অথরাইজ অফিসার। বুঝতে পারতেছেন কার অথরাইজ অফিসার? হোপের অথরাইজ অফিসার। হ্যাঁ জি। তাহলে আমরা এখন বেসিক্যালি ট্রেনিং পারপাসের জন্য হোপ রাখলাম। এখন হচ্ছে আমার কি লাগবে? রিভিউয়ার, তাই না? তাহলে রিভিউয়ার হচ্ছে কি এই পির উপরে কর্মকর্তা না, তার হায়ার ডেজিগনেশন না? হ্যাঁ, এবং উনার ডেজিগনেশন কি পি এর উপরে না? হ্যাঁ, তাহলে উনি হচ্ছে কি পি হতে পারবে, উনি হবে তখন অথরাইজ অফিসার, দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখেন, এবং এখানে রিভিউয়ার হিসেবে বলছিলাম না যতজন থাকতে পারে সবগুলো আছে। দেখেন আমাদের ক্যাবিনেট কমিটি গভর্নমেন্ট পারচেজ পর্যন্ত আছে। অর্থাৎ ইজিপিতে আপনারা জানেন এখন সেটা হচ্ছে কি এখন 100 কোটি টাকার উপরেও টেন্ডার করা যায়। আগে একটা বার ছিল যে 100 কোটি টাকা পর্যন্ত ইজিপিতে করা যায়, এখন কিন্তু যে কোনো ভ্যালু ইজিপিতে করা যায়। অর্থাৎ আপনার অফিসিয়াল কস্ট এস্টিমেট যে কোনো ভ্যালু আপনি ইজিপিতে করতে পারবেন। তাহলে আমার এই ক্ষেত্রে রিভিউয়ার কি হবে? অথরাইজ অফিসার। তাহলে ওনাকে আমি অথরাইজ অফিসার হিসেবে সিলেক্ট করলাম। তাহলে এখন আমি কোন অফিসের অথরাইজ অফিসারকে নিতে চাচ্ছি সেটা আমাকে চিনিয়ে দিতে হবে। তাহলে একইভাবে দেখেন ডান দিকে আছে কি সিলেক্ট ইউজার, যাওয়ার পর একইভাবে আগের মতো আমাকে মিনিস্ট্রি সিলেক্ট করতে হবে। সো আমি ট্রেনিং পারপাসের জন্য আমার মিনিস্ট্রিতে যাচ্ছি, আপনাদের লাইভে আপনারা আপনাদের মিনিস্ট্রি হয়ে যাবেন। সো আমার অফিসগুলো চলে আসছে, আমি সার্চ করতেছি। সো এই অফিসে বেসিক্যালি আমার নাই, আমি অন্য অফিসে দেখতেছি একটু। যেমন এই অফিসে আমার 3 জন অথরাইজ অফিসার আছে। অর্থাৎ এটা কি, সাপোজ আপনি অন্য একটা অফিসের অফিসারকে আপনি নিতে চাচ্ছেন রিভিউয়ার হিসাবে, তার কাছে ফাইলটা যাবে। তাহলে যাকে নিতে যাচ্ছেন তাহলে তার নামটা আমাকে এখন সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর অ্যাড ইউজার করতে হবে। বুঝতে পারতেছেন কি? হ্যালো, হ্যাঁ ওকে। তাহলে আমার এ হচ্ছে রিভিউয়ার। তাহলে এইভাবে যতজন রিভিউয়ার প্রয়োজন প্রত্যেকে আমি কিন্তু অ্যাড করতে পারবো। তো ট্রেনিং পারপাসে আমি এই প্রক্রিয়াটা দীর্ঘায়িত না করে আমি জাস্ট দেখাচ্ছি, বাট কনসেপ্টটা আপনারা ক্লিয়ার হয়েছেন কিনা? হ্যাঁ, আমি সেভ দিলাম, বাট আমি এটা এখন এডিট করব, কারণ আমি ট্রেনিং এর জন্য এতজন রিভিউয়ার রাখবো না, আমি জাস্ট 0 দিব, দিয়ে সাবমিট করতেছি। তাহলে আমার কি আর এখন রিভিউয়ার আসবে? হ্যাঁ হ্যাঁ জি, এজন্য দেখেন আমার আসছে ইনিশিয়েটর এবং অ্যাপ্রুভার। তাহলে আমি জাস্ট এখন কি করব? হোপ। তো আমি ট্রেনিং পারপাসের জন্য হোপের কাছে আর যাচ্ছি না, বাট প্রথম অবস্থায় আমি হোপের কাছে দেখাচ্ছি। হ্যাঁ, হোপের কাছে দিলে কি হবে? তো আমি সাবমিট দিচ্ছি।
তাহলে আমার এখন ডিসিশনটা ক্লিয়ার যে আসলে ফাইলটা আমার কার কাছে যাবে। দ্বিতীয় ধাপ কাজ শেষ। এরপর হচ্ছে তৃতীয় ধাপ। তৃতীয় ধাপ হচ্ছে কি, ফাইলটা পাঠানো। আপনারা কি করেন, একজন পিয়ন বা কার হাতে ফাইলটা পাঠিয়ে দেন না মেসেঞ্জারের মাধ্যমে? হ্যাঁ, এই ধাপটাকে বলি আমরা হচ্ছে সিস্টেমে হচ্ছে প্রসেস ফাইল ইন ওয়ার্কফ্লো। অর্থাৎ আমাকে ফাইলটা এখন প্রসেস করতে হবে ফাইনালি। তাহলে আমি এখন এই প্রসেস ফাইল ওয়ার্কফ্লোতে যাব। তাহলে প্রসেস ফাইল ওয়ার্কফ্লোতে গেলে আপনার এই পুরো ফাইল ডিটেলটা এখানে থাকবে, অর্থাৎ আপনি কি পাঠাচ্ছেন সেটা অ্যাপ্রুভার দেখতে পারবে। এরপর হচ্ছে কি, আপনাদের একটা কমেন্ট থাকে বেসিক্যালি। এরপর কি থাকে, আপনারা অ্যাকশন থেকে ফাইলটা কি করেন, জাস্ট ফরওয়ার্ড, তাই না? এবং এর সাথে যদি কোনো অফিসিয়াল নোট বা অ্যাটাচমেন্ট থাকে সেটা আপনারা এই জায়গায় অ্যাটাচ করে দেন। এই জায়গায় আমরা কি করি, অ্যাটাচ করে দিই। তো খেয়াল করেন নিচের দিকে আমার কি আছে, ইনিশিয়েটর ফাইল অন হ্যান্ড দেখতে পাচ্ছি সিস্টেমে হচ্ছে কি, ইয়েস কার কাছে, পির কাছে। এবং দ্বিতীয়ত হচ্ছে কি, ফাইল অন হ্যান্ড নো, এটা কার কাছে, হোপের কাছে। তার মানে ফাইল এখনো হোপের কাছে যায় নাই, তাই না? ওকে, তাহলে এখন আমার একটা কমেন্ট লিখে জাস্ট আমি যদি লিখি প্লিজ অ্যাপ্রুভ দ্য কমিটি সাপোজ, তাহলে আমার কি হবে, ফাইলটা অলরেডি হোপের কাছে চলে যাবে। কিবোর্ডে একটু সমস্যা আছে, প্লিজটা আমি সংক্ষেপে লিখতেছি। আমি এখানে কি বেসিক্যালি আপনাদের যে কমেন্ট গুলো থাকে সেই কমেন্ট গুলো আপনারা লেখেন, তাই না, হোপকে সম্বোধনের জন্য। তাহলে এই কমেন্ট লেখে আমি যদি এখন সাবমিট দিই তাহলে ফাইলটা কার কাছে চলে যাবে, হোপের কাছে চলে যাবে, তাই না? ও তো এই জিনিসগুলো তো আমরা যখন এপিপি তে প্যাকেজ অনুমোদন নিই তখন কিন্তু আমরা দেখছিলাম যে হোপ কিভাবে কাজ করে, তাই না? তাহলে আমরা বেসিক্যালি এখন তাহলে হোপের কাছে আর ফাইলটা পাঠাবো না, আমরা কি করব, ট্রেনিং পারপাজের জন্য ওয়ার্কফ্লোটা এডিট করে নিজেই অ্যাপ্রুভ করব। বাট এটা কিন্তু লাইভে আপনারা করতে পারবেন না, শুধুমাত্র ট্রেনিং এর জন্যই। বুঝতে পারতেছেন কি? কারণ আপনাদের কাছে কিন্তু হোপের আইডিটা নাই, শুধুমাত্র পির আইডি আছে। তাহলে আমার কি হলো, এখন ফাইলটা বেসিক্যালি অনুমোদন হয়ে গেছে, তাই না? কারণ আমি পি দিয়েছিলাম, অর্থাৎ পি নিজে অনুমোদন দিয়েছে। তাহলে এখন তৃতীয় ধাপ কি আমার হচ্ছে, এরপরে কাজ হচ্ছে কি, কমিটিকে পাবলিশ করা। সো এই জন্য দেখেন চলে আসছে যে নোটিফাই কমিটি মেম্বার, দেখতে পাচ্ছি। হ্যালো, হ্যাঁ, আমরা যারা যাকে নিলাম তাকে আমরা এখন কি করতে হবে, সিস্টেমে নোটিফাই করতে হবে। সো নোটিফাই কমিটি মেম্বার। সো নোটিফাই কমিটি মেম্বারে তাহলে আমরা জাস্ট কমেন্ট লিখতেছি নোটিফাইড দিয়ে আমরা নোটিফাই করতেছি। তাহলে আপনারা যে আগে ম্যানুয়ালি একটা চিঠি পাঠাতেন অফিসে যে এই টেন্ডারে আপনাকে রাখা আছে, সেই চিঠিটা হচ্ছে এটা সিস্টেমে। বুঝতে পারতেছেন এখন? জি, তাহলে আমাদের একইভাবে কি করতে হবে, ওপেনিং কমিটিটা তৈরি করতে হবে। তাহলে আমরা ওপেনিং কমিটিতে যাচ্ছি। তো একইভাবে তাহলে কি আমার ক্রিয়েট, তাই না? যার পর কি করতে হবে, একইভাবে কমিটি নাম দিতে হবে। তো আমি ট্রেনিং পারপাসে দিলাম কমিটি নাম। এরপর আমাকে কি মেম্বারদের অ্যাড করতে হবে। তো ওপেনিং কমিটির শর্তটা আমরা এর আগেই দেখছি যে আমাদের কি শর্তটা হচ্ছে কি, সর্বোচ্চ 2 জনের কমিটি, এবং বলা আছে কি আমার একজন মেম্বার হবে পির এবং আরেকজন মেম্বার হবে কি টেকনিক্যাল ইভ্যালুয়েশন কমিটির, তাই না? আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি অ্যাড করি, সেটা হচ্ছে কি এই 2 জন যে কমিটি হবে সেটা টেকনিক্যাল ইভ্যালুয়েশন কমিটি। এখন টেকনিক্যাল ইভ্যালুয়েশন কমিটিতে একজন তো বাইরে ছিল না, ওনাকে কি আমি ওপেনিং এ নিতে পারবো? হ্যাঁ, আমি তো এই প্রশ্নটা এখন করলাম। তাহলে টেকনিক্যাল ইভ্যালুয়েশন কমিটিতে যে এক্সিস্টিং মেম্বার ছিল, একজন আদার মেম্বার ছিল, ওনাকে নিতে পারবো কিনা? না না, অফিসে থাকলো না কেন? এখানে তো বলছে আপনার নিজের অফিস থেকে একজন এবং আরেকজন হচ্ছে ইভ্যালুয়েশন কমিটিতে। তো আমার ইভ্যালুয়েশন কমিটি 3 জনের ছিল না, 3 জনের মধ্যে থেকে একজন ছিল হচ্ছে বাইরের। সেই বাইরের মেম্বারকে আমি নিতে পারবো কিনা? আচ্ছা দেখেন, এজন্য হচ্ছে এখানে উপরের দিকে রেড কালারে বলা আছে, দেখেন আপনি বাইরের মেম্বার যেটা বলা আছে, ওয়ান মেম্বার হু ইজ পার্ট অফ পিইসি কমিটি এন্ড দেন আরেকটা ক্লজ যুক্ত করা আছে অলসো বিলংস টু ইওর ওন পি অফিস। তার মানে কি বুঝলেন? তার মানে আপনি আপনার অফিসের মেম্বার ছাড়া অন্য কাউকে নিতে পারবেন না। তার মানে দাঁড়ালো ওপেনিং কমিটিতে শুধুমাত্র আপনার নিজের পি অফিসেরই মেম্বার থাকবে। এবার বুঝতে পেরেছেন?
ওকে, তাহলে আমরা এক্সিস্টিং যে আদার মেম্বার ছিল তাকে কিন্তু ওপেনিং কমিটিতে নিতে পারবো না, কারণ ওপেনিং কমিটি সম্পূর্ণ হচ্ছে নিজের পির কমিটি। তাহলে আমি যাই অ্যাড মেম্বার, বাট সিস্টেম যেহেতু বলছে, বাট সিস্টেম থেকে কি করতে হবে, সিস্টেমে কিন্তু আপনাকে দেখিয়ে দিতে হবে। সিস্টেম তার চিনে না যে আসলে যে আরেকজন মেম্বার যে ইভ্যালুয়েশন কমিটি থেকে নিব, সেই ইভ্যালুয়েশন কমিটির কোন মেম্বার আসলে আমার অফিসের মেম্বার, তাই না? সিস্টেম কি চিনবে? হ্যাঁ, এটাই আমাকে চিনে দিতে হবে। তাহলে আমি এখন নেওয়ার সময় জাস্ট ফলো রাখবো কি, আমার নিজের অফিস থেকে একজন এবং কি ইভ্যালুয়েশন কমিটি থেকে একজন। দেখেন এখন এই জন্য ট্যাবটার নাম আছে টেকনিক্যাল ইভ্যালুয়েশন কমিটি, আগের বেলায় কি ছিল আদার পি। তাহলে আমি এখন টেকনিক্যাল ইভ্যালুয়েশন কমিটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর কি আমার অফিসের যিনি মেম্বার তাকে আমি নিতে পারবো, তাই না? তাহলে আমি যে আদার মেম্বার যে যাকে নিয়েছিলাম ওনাকে আমি আর নিতে পারবো না। তাহলে আমি টেকনিক্যাল ইভ্যালুয়েশন থেকে এই যে টেক থেকে মিস্টার টেক যে ছিল, অর্থাৎ আমার অফিসের যে মেম্বার ছিল তাকে আমি নিলাম। তাহলে আমার সেম পি থেকে একজন, তাহলে এক্ষেত্রে আমি টেককে নিয়েছি। সাপোজ আমার টিওসি ছিল নিজের অফিসের মেম্বার, অথবা যদি পি কমিটিতে থাকে ওপেনিং কমিটিতে তাহলে পি, আরেকজন হচ্ছে আমার আদার যে মেম্বার ছিল আরেকজন মিস্টার টেক, তাহলে তাকে আমি নিলাম। অর্থাৎ প্রোগ্রামার যদি টেন্ডার করে আপনার অফিসে এবং আপনার অফিসে যদি অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার থাকে, তাহলে সেক্ষেত্রে কমিটিতে থাকবে আপনার একজন প্রোগ্রামার এবং আরেকজন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার। বুঝতে পারতেছেন? ওকে, তাহলে আমরা নেওয়ার পর জাস্ট কি করলাম, অ্যাড। দেখেন এখন কিন্তু আমার কন্ডিশনটা ফিল আপ হয়েছে, সেম পি থেকে একজন, টেক থেকে একজন। এই ফিল আপ কন্ডিশনটাই খেয়াল রাখবেন যে আমার দুই জায়গা থেকে দুজন আসছে কিনা। তাহলে একইভাবে আমার একজন চেয়ারপারসন এবং একজন হচ্ছে মেম্বার সেক্রেটারি। সো সাবমিট। তো একইভাবে আমার কি অনুমোদন নিতে হবে। তাহলে আমি একটু এখানে ফাস্টার করতেছি, ওয়ার্কফ্লো ক্রিয়েট, একইভাবে রিভিউয়ার 0 দিয়ে সাবমিট। এবং আমার অ্যাপ্রুভার বেসিক্যালি কি হবে, হোপ, বাট আমি ট্রেনিং পারপাসের ক্ষেত্রে পি রাখছি, দিয়ে সাবমিট দিচ্ছি। তারপর নোটিফাই কমিটি মেম্বার করতেছি, সো নোটিফাইড, দেন নোটিফাই। তাহলে আমার কি হলো, এখন ওপেনিং কমিটি এবং ইভ্যালুয়েশন কমিটি দুইটাই তৈরি হয়ে গেল। আচ্ছা, এই জায়গায় কোনো আপনাদের প্রশ্ন থাকলে পারেন, সমস্যা নাই। ওকে, তা আমরা কি 5 মিনিটের কোনো ব্রেক নিব না কন্টিনিউ করব? আচ্ছা, রেসপন্স তো শুধু আপনি করতেছেন, আর কেউ তো রেসপন্স করতেছে না। স্যার কন্টিনিউ করতে পারেন স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দেখেন, তাহলে আমরা ওকে, ধন্যবাদ। সো তাহলে আমরা কি করব, আমরা ওই টেন্ডারের কমিটিগুলো কনফিগার করলাম। এরপরে কাজ হচ্ছে কি আমার ডকুমেন্টের কাজ করতে হবে, তাই না? টেন্ডার ডকুমেন্ট। তো এই ডকুমেন্টে যাওয়ার আগে খেয়াল করেন, এই ডকুমেন্ট কিন্তু আগে থেকে কি থাকে, প্রিপেয়ার থাকে, তাই না? অর্থাৎ ম্যানুয়ালি কিন্তু একটা ডকুমেন্ট তৈরিই থাকে। তো ইজিবি সিস্টেমে আবার নতুন করে কি ডকুমেন্ট তৈরি করবেন? ইজিবি সিস্টেমে নতুন করে কোনো কিছু তৈরি করার নাই। কেন নাই বললাম, কারণ দেখেন ডকুমেন্টে কিন্তু অনেক শর্ত থাকে যেগুলো আমাদের অনেক টেন্ডারের ক্ষেত্রে প্রযোজ্য হয়, অনেক টেন্ডারের ক্ষেত্রে প্রযোজ্য হয় না। তাহলে আমাদের যেগুলো হয় না আমরা সেগুলো কি করি, বেসিক্যালি নট অ্যাপ্লিকেবল করি। আর যেগুলো প্রযোজ্য সেগুলো আমরা আপডেট করি। অর্থাৎ আগের বেলায় সাপোজ আমার একটা টেন্ডারের অফিসিয়াল কস্ট এস্টিমেট ছিল সাপোজ 5 লাখ টাকা, এবার 10 লাখ টাকা হয়েছে, তাহলে কি হবে, জাস্ট আমার ভ্যালুগুলো চেঞ্জ হবে, অর্থাৎ আপডেট হবে। বুঝতে পারতেছেন কি? হ্যালো স্যার, বোঝা যাচ্ছে স্যার। হ্যাঁ, এই জন্য সিস্টেমে, ইজিবি সিস্টেমে আপনাদের এই সুবিধাটা দিয়েছে। বাট ম্যানুয়াল টেন্ডারে যেটা হতো কি, আপনাকে আবার নতুন করে এই সমস্ত ডকুমেন্টগুলো আবার প্রিন্ট করে কি করতে হতো, রেডি করতে হতো। ম্যানুয়াল প্রকুরমেন্ট ক্ষেত্রে বলা হতো না যে একটা টেন্ডার পাবলিশের আগে অবশ্যই ডকুমেন্টটা কি করতে হবে, রেডি থাকতে হবে, কারণ পাবলিশ হয়ে গেলে কি হবে, টেন্ডার আপনার কাছ থেকে ডকুমেন্ট চাইবে না। হ্যাঁ, এজন্য বলা হতো ম্যানুয়াল প্রকুরমেন্টে জি আপনার টেন্ডারটা যখন আপনি পাবলিশ করবেন এর আগে অবশ্যই আপনাকে প্রিন্ট করে উপযুক্ত কপি আপনার কি করতে হবে, সংশ্লিষ্ট পি অফিসে তৈরি রাখতে হবে। এজন্য ওই ইজিপি সাইটে একটা সুবিধাটা কি, ইজিপি সাইটে হচ্ছে কি যেগুলো আপনার আগে থেকেই ছিল সেগুলো আর নতুন করে আসলে তৈরি করার কিছু নাই। আমি কথাটা কেন বললাম একটু পরে আসতেছি। তাহলে দেখেন ইজিপি সিস্টেম আপনার কি করেছে, আপনার এই যে টেন্ডার ডকুমেন্টটা বিশাল একটা ডকুমেন্ট, এই ডকুমেন্টটার 80% সিস্টেম তৈরি করে রাখছে। জাস্ট 20% আপনার যে ডাটাগুলো আছে, ইনফরমেশন গুলো আছে সেগুলো আপনাকে দিতে হবে। এবং এই ক্ষেত্রে কি আপনাকে নতুন করে আর কোনো কিছু প্রিন্ট করার দরকার হয় না। দরকার হয় কি? জি না স্যার।
হ্যাঁ, জাস্ট আমি আপডেট করব আমার টার্ম এন্ড কন্ডিশন গুলা, কারণ এই ইজিপি সিস্টেমটা কিন্তু সবার জন্যই গ্লোবাল, অর্থাৎ আপনি যে কাজ করতেছেন এবং আদার যে সংশ্লিষ্ট মন্ত্রণালয় কাজ করতেছে তাদের ক্ষেত্রেও কিন্তু একই, অর্থাৎ আপনার ক্লজ তাদের ক্লজ কিন্তু একই। আপনার ক্ষেত্রে কি হবে, আপনার কাজের নেচার অনুসারে কন্টেন্ট গুলো আলাদা হবে, তাই না? বাকি তো প্ল্যাটফর্মটা সবার জন্যই সেম। এজন্য বলা হচ্ছে যে 80% ডকুমেন্ট সিস্টেম আপনাকে তৈরি করে দিয়েছে, তাহলে 20% আমাকে কি করতে হবে, আমার কন্টেন্ট অনুসারে সাজাতে হবে। আচ্ছা, তো টেন্ডার ডকুমেন্টে তৈরি করার জন্য পি কে যেটা ফলো রাখতে হবে সেটা হচ্ছে কি, দেখেন আপনার এই টেন্ডারটার ইভ্যালুয়েশন, অর্থাৎ সঠিকভাবে যে ইভ্যালুয়েশন করবে ইভ্যালুয়েশন কমিটি, তার জন্য কি দরকার, আপনার ডকুমেন্টের উপযুক্ত তথ্য দরকার। তাছাড়া আপনি কিভাবে একজন টেন্ডারকে ইভ্যালুয়েশন করবেন যদি ডকুমেন্টে সঠিকভাবে উল্লেখ না থাকে? তাহলে কি ইভ্যালুয়েট করতে পারবেন? না স্যার। হ্যাঁ, তার মানে আমাকে অবশ্যই ডকুমেন্টটা সঠিকভাবে তৈরি করতে হবে, অর্থাৎ আমার এই টেন্ডারটা সাকসেসফুলি যে এগ্রিমেন্ট হবে না ক্যান্সেল হবে এটা ডিপেন্ড করতেছে কিন্তু আপনার ডকুমেন্টের উপর। তাহলে আপনাকে অবশ্যই ডকুমেন্টে আপনার সমস্ত শর্ত এবং কন্টেন্ট গুলো সাকসেসফুল ভাবে প্রিপেয়ার করতে হবে। তো আমি ডকুমেন্টে যাওয়ার আগে জাস্ট একটা ছোট আপনাদের সাথে একটা স্লাইড শেয়ার করতেছি আমি, যে আসলে ডকুমেন্টে আমাদের কি কি থাকে। দেখতে পাচ্ছি কি আমরা স্লাইডটা? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, সো ডকুমেন্টটা দেখেন, আমাদের বলা আছে কি, পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট হচ্ছে সেকশন 5 এবং হচ্ছে পাবলিক প্রকিউরমেন্ট রুল সেকশন কি রুল 4, অর্থাৎ আমাদের বিধি 4 এবং হচ্ছে আইন হচ্ছে 5। এই ক্ষেত্রে এই ডকুমেন্ট প্রিপারেশনের ক্ষেত্রে পিপিআর এ বিশাল একটা লিস্ট দেওয়া আছে, দেখবেন যে আসলে এই ডকুমেন্টটা কি কি করতে হবে। তো এটারই সামারি জাস্ট আমি একটা বলে দিচ্ছি, যেটা আপনাদের জন্য খুব সুবিধা হবে যে আসলে ডকুমেন্টে কোথায় কোথায় আমাদের কাজ করতে হয়। তো আমরা ডকুমেন্টে যাওয়ার আগে তাহলে আমাদের শর্ত কি কি, একটা ডকুমেন্ট যে আমি তৈরি করব সেই শর্তটা হচ্ছে, দেখেন প্রথম শর্ত হচ্ছে কি, আমার যে ডকুমেন্টটা তৈরি করব সেই ডকুমেন্টটা আসলে সিপিটিউ এর অনুমোদন কিনা। আমি কথাটা কেন বললাম, কারণটা দেখেন, এই যে সিস্টেমের সমস্ত কিছু ডকুমেন্ট বা প্রসিডিউর সবকিছু ফলো করে কে, সিপিটিউ, তাই না? হ্যালো স্যার, জি স্যার। সিপিটিউ না? তাহলে আমার এই যে আমি এসটিডিটা ব্যবহার করতেছি, এসটিডিটা কি আছে, প্রথম শর্ত হচ্ছে অ্যাপ্রুভ আছে কিনা, দ্বিতীয় শর্ত হচ্ছে কি এই ডকুমেন্টটা পাবলিশ কিনা সিপিটিউ সাইটে। তাহলে আমাকে কি করতে হবে, সিপিটিউ সাইট থেকে দেখে নিতে হবে যে আমার এই ডকুমেন্টগুলো পাবলিশ আছে কিনা। তো আমরা যদি একটু সিপিটিউ সাইটে দেখি, দেখেন